ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি আসে আমাদের এক্সামে? নাম্বার ওয়ান, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সবচেয়ে বিগেস্ট পসিবিলিটি হচ্ছে আপনার একটা সিনারিও বেসড কোশ্চেনে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসবে। ঠিক আছে, বাট উইথ এভরি পাসিং ডে বা এভরি পাসিং এক্সাম আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কমে আসছে। আসলে লাস্ট 3 পেপারস আমাদের আসছে হচ্ছে লিমিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা মানে ইন একটা ড্র করতে পারি কিনা কনক্লুশন যে বিগ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনার নাও আসতে পারে। বাট আমি এটা আপনাদেরকে এখনো বলবো না, কারণ যেহেতু আমাদের সিলেবাসে স্পষ্টভাবে বলছে যে সিনারিও বেসড কোশ্চেন, যেটা 25 মার্কের যে সামটা আসে, লিমিটেড কোম্পানি অর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সো উই বেটার বি প্রিপেয়ার্ড। ঠিক আছে, আর এই স্লাইডসটা আমি যেভাবে আপনাদেরকে আসলে গাইড করেছি, সেখানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নট জাস্ট আপনি একটা প্রিপেয়ার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাকে এর ভেতরে যে কমপ্লেক্সিটি গুলো আছে সেগুলো যাতে করে আপনারা ডিরাইভ করতে পারেন। কারণ ছোট ছোট যে অ্যাডজাস্টমেন্ট গুলো আপনার থাকবে কেস বেসড, বা আপনাকে এমসিকিউ যা থাকবে, সেখানে ক্যাশ ফ্লো থেকে অনেক জিনিসই আসবে। And আসবে মানে বলতে গেলে ইটস অ্যান আন্ডারস্টেটমেন্ট, মিনিমাম 8 থেকে 10 মার্ক আপনার কন্টেন্ট থাকবে। ওকে, সো উইথ দিস আই উইশ টু স্টার্ট। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে যখন আমরা আলাপ করি, প্রথম কথা হচ্ছে এটার অবজেক্টিভটা কি, যে কেন আসলে এটার মানে মানে পারপাসটা কি। কেউ যদি আমাকে বলতে পারেন যে ক্যাশ ফ্লোকে আমরা আসলে কি হিসাবে দেখি, হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্যাট? কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নাকি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা এলিমেন্ট হিসাবে তাকে আমি দেখি? কি হিসাবে দেখি তাকে বলেন? কম্পোনেন্ট স্যার। কম্পোনেন্ট স্যার। রাইট, কম্পোনেন্ট কয়টা? 6টা। 6 component. গুড, ঠিক আছে, 6, এখানে কোনো ডাউট করা যাবে না। ওই যে একজন 5টা বলতেছেন, ঠিক আছে, ইটস নট 5, ইটস 6। অ্যান্ড লাস্টেরটা যেটা বলি সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস, যেটা সেটা হচ্ছে নোটস। সো 4টা যেটাকে আমরা চিনি, তারপর একটা হচ্ছে কম্পারেটিভ, যেটা আর কি আছে আমার কারেন্ট ইয়ারের সাথে প্রিভিয়াস ইয়ারের রেকর্ড বা রিভিউ। আর লাস্টেরটা হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাটস হাউ ইট মেক্স অর ইট বিকামস 6। ওকে, সো ক্যাশ ফ্লোতে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হয় মেইনলি, এক হচ্ছে যে ক্যাশ ফ্লোর ইউজফুলনেসটা কি, যে কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা করি। দ্বিতীয়ত হচ্ছে ক্যাশ ফ্লোর যে 3টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে অপারেটিং, ইনভেস্টিং, একটা হচ্ছে ফাইন্যান্সিং, এই 3টার ব্যাপারে আমরা ডিসকাস করব। আর লাস্টেরটা হচ্ছে ক্যাশ ফ্লো যে আমরা প্রিপেয়ার করি, আমরা এক্সামের জন্য ইনডাইরেক্ট বেসিসে বা ইনডাইরেক্ট মেথডে আমরা প্রিপেয়ার করব। ওকে, বাট আপনাদেরকে ডাইরেক্ট মেথডটা আমি আপনাদেরকে দেখিয়ে যাব, যেটা বইতে আসলে ওভাবে নাই, কিন্তু ডাইরেক্ট মেথড থেকে ছোট ছোট কিছু সাম আসে এক্সামে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ওখানে একটু মানে অ্যাটেনশন দিয়ে জিনিসটা ক্লিয়ার করে নেওয়া, কারণ অনেকে আছে ইনডাইরেক্ট মেথডটা একবার পেরে গেলে মনে করে যে আর দরকার নেই। কিন্তু ডাইরেক্ট মেথডে যে আমাকে ক্যাশ ফ্লো ফ্রম রেভিনিউ, ক্যাশ আউটফ্লো ফ্রম অপারেশনস, এই জিনিসগুলো যে বের করতে হয় বা কিভাবে বের করবো, ছোট ছোট সামগুলো আসবে, উই মাস্ট বি প্রিপেয়ার্ড। ওকে, তারপর গেল যে প্রথম যে কন্টেন্টটা, সে ক্যাশ ফ্লোর দরকারটা কি। ঠিক আছে, আমরা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে প্রিপেয়ার করি বা ইভেন আমাদের ওভারঅল অ্যাকাউন্টিং সিস্টেম যেটা আমরা প্রিপেয়ার করি, সেটা কি বেসিসে হয়? অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিসে স্যার। ঠিক আছে, অলওয়েজ অ্যাক্রুয়াল বেসিস। সো অ্যাক্রুয়াল বেসিসে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, যে ইনকাম রেকগনাইজ করি ইভেন দো উই হ্যাভ নট রিয়ালাইজড ক্যাশ। ঠিক আছে, বা আমরা তাকে এক্সপেন্সকে রেকগনাইজ করি ইভেন দো উই হ্যাভ নট ইয়েট মেড দ্য পেমেন্ট। ঠিক আছে, সো এই বেসিসে আমাকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট প্রিপেয়ার করাতে কোনো প্রবলেম হয় না। বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো দিয়ে ডিকটেট করা হয়। ঠিক আছে, তার মানে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছি অ্যাক্রুয়াল বেসিসে, কিন্তু অনলি এলিমেন্ট বা কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা ক্যাশ ফ্লো বেসিসে করা হয়, সেটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন এই জিনিসটা কেন করা হয়, এটা অনেকেরই ডাউট থাকে, বা অনেকে মনে করে করতেছি তো করতেই আছি। আমরা যখন পড়তে বসি আমাকে জাস্ট বলে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানায় দাও। স্টুডেন্টরা দেখা যায় পড়ার আগে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট ছক আঁকা শুরু করে। বাট আমাদেরকে আসলে মানে এটার অ্যাকচুয়াল ইউজেজটা বুঝতে হবে। ঠিক আছে, যেমন অ্যাক্রুয়াল বেসিসটা আপনি চাইলে ইনকাম ম্যানেজমেন্ট করতে পারেন। ঠিক আছে, আপনি আনআর্নড ইনকামকে আর্নড ইনকাম দেখাতে পারেন। ঠিক আছে, আপনি এক্সপেন্সকে কম বুক করতে পারেন, যেই টাকাটা আপনি পেমেন্ট করেন, তারপর ম্যানেজমেন্টকে দেখালেন যে আপনার এক্সপেন্স কম। সো এই যে মিসম্যানেজমেন্ট গুলো যে আমরা করতে পারি অ্যাক্রুয়াল বেসিসের সাবজেক্টিভিটির, ঠিক আছে, যে শেল্টারে থেকে যে আমরা আমাদের ফাইন্যান্সিয়ালস এর নাম্বার গুলাকে চেঞ্জ করতে পারি, এই কাজ কিন্তু ক্যাশে করা যায় না। সো ক্যাশ যদি আমার ইনফ্লো হয়, দ্যাট ইজ অ্যান ইনফ্লো, ক্যাশ আউটফ্লো হলে আমার ইনফ্লো, এর মধ্যে আর কোনো কথা নাই। ঠিক আছে, সো
এই জন্য একটা কথা, যারা যারা ইনভেস্টর, যারা ফাইন্যান্সিয়াল, যার ডিলিজেন্স বেশি থাকে তাদের, ঠিক আছে, তারা একটা কাজ করে, তারা ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট নিয়ে কিন্তু বসে না। ঠিক আছে, ইভেন আমি যখন স্যানিটেটেড ব্যাংকে ছিলাম আমি দেখেছিলাম যে ফরেনাররা যখন আমাদের এখানে আসতো, ওরা আমাদের ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটটা এক সাইডে ফেলে দিত। ওরা এসে সবার আগে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে দেখতো, এন্ড দেখতো যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস কিরকম, ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এই তিনটা ডেটা দেখে তাদের কাজ শেষ হয়ে যেত। তারা আমাদের ইনকাম স্টেটমেন্টে আসতো, কারণ জানে যে ইনকাম স্টেটমেন্ট আমরা মিসম্যানেজ করতে পারি, বা যদি মিসম্যানেজ নাও করে থাকি, ইনকাম স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে আমার আর্নিংস হলো, কিন্তু ক্যাশ ফ্লো যদি না থাকে, তাহলে ওয়্যার ইজ দ্য ভ্যালিডিটি অফ দিস ক্যাশ ফ্লো কামিং ইন টু বিং। ঠিক আছে, সো এই জায়গা থেকে সবসময় হচ্ছে কি, যেটা অ্যাকচুয়াল পিকচারটা যেটা, সেটা সবসময় আমরা ক্যাশ ফ্লো থেকে পাই। বাট দ্যাট ডাজ নট মিন যে আপনারা এখন ক্যাশ বেসিসে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবো। ঠিক আছে, ওটাও কখনো রাইট অ্যাপ্রোচ না। ওকে, সো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে আপনাকে ফার্স্ট যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার কোম্পানির ফিউচার ক্যাশ ফ্লো নিড যেটা আছে, যে কত টাকা পেমেন্ট করবেন, কত টাকা রিসিভ করবেন, ঠিক আছে, আপনার সাপ্লায়ারদের পেমেন্ট, আপনার গুডস পারচেজ করার জন্য যে পেমেন্ট, স্টাফের জন্য যে পেমেন্ট, এই জিনিসগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। এটা কিন্তু ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট থেকে আপনি বুঝতে পারবেন না, বিকজ দোজ আর ডান অন অ্যাক্রুয়াল বেসিস। ওকে, তারপর একটা কোম্পানির একটা বড় নিড হচ্ছে গিয়ে তার লোন যদি থেকে থাকে, লোন সেটেলমেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে ডিভিডেন্ড পে করতে হয়, এই ডিভিডেন্ড পে করার অ্যাবিলিটি, এটা কিন্তু নেট প্রফিট বলে দিবে না আপনাকে, বা আপনার লোন যে পেমেন্ট আছে বা ক্রেডিটারের কাছে যে ডিউজ যে আছে, এটা পেমেন্ট করার অ্যাবিলিটি কিন্তু আপনাকে ব্যালেন্স শিট বলবে না। বা ইভেন আপনি হাই প্রফিটও হতে পারেন আপনার বিজনেস, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি প্রফিটেবল, বাট আপনি ইলিকুইড না। এইখানে একটা ডিস্টিংশন আছে, অনেকে এটা ক্লিয়ার করতে পারে না, সেটা হচ্ছে আপনি যখন হাই ক্রেডিট সেল করবেন, আপনার বিজনেসে কি হচ্ছে, প্রফিট হচ্ছে, রাইট? বাট হাই ক্রেডিট সেল যখন আপনি করছেন, আপনার ব্যালেন্স শিটে আরেকটা জিনিস বাড়তেছে, সেটা কি? রিসিভেবল। রিসিভেবলস বেড়ে যাচ্ছে স্যার। রিসিভেবল বাড়ছে। এখন যদি আমাকে আজকে স্টাফকে পেমেন্ট করতে হয় বা সাপ্লায়ারকে পেমেন্ট করতে হয়, সো এরকম সিচুয়েশন যখন আসে, আমি কি রিসিভেবল দিয়ে তাকে পেমেন্ট করতে পারবো? আমার দরকারটা কি অ্যাকচুয়ালি? ক্যাশ। ক্যাশ স্যার। লিকুইড ক্যাশ। ভেরি গুড, ঠিক আছে। সো ক্যাশ পজিশন বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা কারো স্পেসিফিক বললে যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস ইজ দ্য রাইট পিকচার, সে আমাকে বলে দিবে অ্যাডিকুয়েট ফান্ড আছে কিনা ডিভিডেন্ড পেমেন্ট করার জন্য, স্টাফ পেমেন্ট করার জন্য, বা যত রকমের লোন অব্লিগেশন আছে। ঠিক আছে, সো এটা নলেজের জন্য, এটা আপনাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। ওকে, নাম্বার থ্রি, যেটা আসলে অ্যানালিস্টরা যে কাজটা করে, যে আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট ইনকাম নিয়েছেন, ভালো কথা। ওকে, আবার ওই দিক থেকে আপনাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসটা আপনাকে বের করে নিতে হচ্ছে। আর এটা কেন আমরা করি, এটাতে একটা রিকনসিলিয়েশন পারফর্ম করি। দেখা যাচ্ছে আমার প্রফিট ইজ ভেরি হাই, বাট ওখান থেকে যদি আমি ক্যাশ না পাই, ওই যে রিসিভেবল যদি বেশি হয়ে থাকে, তাহলে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি কম না বেশি হবে? কম হবে কম স্যার। হবে স্যার। এক্সেলেন্ট, ঠিক আছে। সো এই জন্য আসলে নেট প্রফিট ইজ নট এভরিথিং। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে নেট প্রফিট দিয়ে আসলে সব শেষ না। আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির সাথে নেট ইনকাম একটা রিকনসিলিয়েশন ইজ আ নেসেসিটি। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে যে আপনার বিজনেসে, ঠিক আছে, আপনি হয়তো ব্যালেন্স শিট দেখছেন, ভালো কথা, কিন্তু আপনার ব্যালেন্স শিটে আপনি বুঝতে পারছেন না যে কত পরিমাণের অ্যাসেট আপনার নতুন করে অ্যাড করছেন, কত পরিমাণের অ্যাসেট আপনি সেল করছেন। ঠিক আছে, বা অ্যাসেট যদি আপনি পারচেজও করেন, সেলও করেন, কতটুকু পরিমাণ ক্যাশে পারচেজ করছেন বা ক্যাশে সেল করছেন। সো এই ডিস্টিংশন গুলো আপনি জানতে পারবেন যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আপনি দেখছেন। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে একটা বিজনেসের জন্য তার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি বলতে যেটা আমরা বুঝি, লোন ইস্যু করা, ঠিক আছে, বা লোন নেওয়া, লোন রিপেমেন্ট করা, শেয়ার একুইটি ইস্যু করা। ঠিক আছে, এই জিনিসগুলোতে আপনার ক্যাশের যে পজিশনটা আপনার আছে, সেটা পাচ্ছেন ইন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। সো সোজা কথা হচ্ছে, আমরা যদি একটা বিজনেসের দিকে তাকিয়ে দেখি, একটা মানুষের জন্য ব্লাড যেরকম ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ফ্লো করতে হয়, ঠিক সেম ভাবে একটা বিজনেসের জন্য তার অ্যাকচুয়াল নারী নক্ষত্র বুঝতে পারবেন যদি কখনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে পারেন এন্ড পড়তে পারেন। ঠিক আছে, এটার মানে বিটুইন দ্য লাইন্স যদি পড়তে পারেন। ওকে, সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো ফার এনি কনফিউশন? নো স্যার। গুড। আজকে যদি আর্লি শেষ করতে পারি, আপনাদেরকে আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি একটা ইয়ে থেকে করাতে পারি, মানে আমি করাবো আপনাদেরকে কোশ্চেন ব্যাংক থেকে। ঠিক আছে, সো ওকে। আর্লি হোক আর যেটাই হোক করাতে হবে স্যার। হুম, রাজীব,
লেট হলেও করাবেন স্যার। জি স্যার, একটা দেখায় দিয়েন স্যার। কেউ জি যদি না আচ্ছা স্যার। থাকে রেকর্ডিং দেখে নেবে, প্রবলেম নেই স্যার, আচ্ছা। কিন্তু আমরা দেখতে চাই যদি 12টাও বাজে, প্রবলেম নেই। না, আমার প্রবলেম আছে, আমি আমার উমরাতে যাচ্ছি, আমি ব্যাগও গুছাইনি, ঠিক আছে, এন্ড আমাকেও ডিসেন্ট আকারে আপনাদের ক্লাসটাকে নিয়ে আসতে হবে, এভাবে হলে এটা অ্যাবনর্মাল। ওকে, সো স্যার যেটা আজকে কি বলছি, লাস্ট ক্লাস হবে? ইয়েস সঞ্জিদা। আজকে কি লাস্ট ক্লাস হবে? না না, কালকে ক্লাস আছে, ঠিক আছে, কালকে আছে, and কালকে যেটা করবো, সো কালকের ক্লাসটা ভেরি আনইম্পর্টেন্ট, আমি যদি একদম স্পষ্ট বলে ফেলি ফ্রম এক্সাম পার্সপেক্টিভ, একটা হচ্ছে সোল ট্রেডারশিপ পার্টনারশিপ, যেটা থেকে আসলে কিছু আসে না, ঠিক আছে, বাট যেগুলো আসতে পারে বা আসার মতো আমি ফিল করি, সেগুলোকে আমি একটা লিস্ট করে রেখে দিয়েছি, কোশ্চেন গুলো, এমসিকিউ। ওকে আর স্যার। আরেকটা হচ্ছে আপনাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটা নতুন, যেটার জন্য আসলে আমি নিজেই দেখতেছি জিনিসটা যে খুব রিডান্ডেন্ট জিনিস আছে এখানে। ওকে, সো যেটা বলছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আগামীকাল তাহলে স্যার এফএসটা আর একটু দেখাই দিয়েন। কোনটা যাবে? স্যার এফএস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওইখানে তো স্যার ঝামেলা হয়ে যাচ্ছে। না, সেটা তো বলছি দেখাবো, ঠিক আছে, একটা প্রিপারেশন নিবো, ওটা দেখলে আরো ঝামেলা লাগবে। ওকে, আচ্ছা, ঠিক। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তিন ভাগে বিভক্ত: অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। বাই নাও আপনারা জানেন যে অপারেটিং হচ্ছে আপনার মেইন কোর্স অফ বিজনেস, যেটা মেইন কোর্স অফ বিজনেস বলতে আজকে যদি আপনি আহ, কি বলি, একটা ফুড ম্যানুফ্যাকচারার হন, তাহলে ফুড ইনগ্রিডিয়েন্ট গুলো যখন পারচেস করে তাকে একটা, ধরেন চিপস বানায়, তারপর তাকে প্যাকেজিং করে যখন আপনি বাজারে এনে যখন সেল করে যখন ক্যাশ কালেক্ট করছেন, এটাকে আমরা একটা বলি অপারেটিং সাইকেল, ঠিক আছে। তাহলে র ম্যাটেরিয়াল যখন পারচেস করছেন, বাকিতে পারচেস করছেন, তারপর যখন আপনি সেল করে, বাকিতে সেল করে বা ক্যাশে সেল করে যখন টাকা আদায় করে নিচ্ছেন, এই পুরা সাইকেলটাকে একটা বিজনেসের কোর বিজনেস যদি তার হয় যে সে যদি চিপস ম্যানুফ্যাকচারার হয়, ঠিক আছে, তাহলে তার অপারেটিং সাইকেলটা হচ্ছে ওই র ম্যাটেরিয়াল কেনা থেকে ক্যাশ রিয়ালাইজ করা পর্যন্ত, ঠিক আছে। আর তাহলে একটা বিজনেসের মেইন অপারেটিং অ্যাক্টিভিটি হচ্ছে সেই জিনিসটাই, এই কাজে যে জড়িত থাকি আমরা, ঠিক আছে। তাইলে আমরা র ম্যাটেরিয়াল পারচেজ করার সময় যে আমরা বাকিতে কিনছি, আর ক্যাশ মানে বাকিতে কিনছি আমরা পেমেন্ট করছি না বা পরে পেমেন্ট করছি, আর যখন সেল করছি হয়তো ইমিডিয়েট ক্যাশ পাচ্ছি বা পরে পাচ্ছি, এই প্রসেস গুলা আমাকে ক্যাশ ফ্লোর যে ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ গুলো আছে সেটা আমি দেখতে পাই অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে, ঠিক আছে, মানে মেইন বিজনেস কোর্সের জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। ওকে, আরো সহজ কথা যদি আমি আপনাকে রিলেট করতে চাই, সেটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টের নেট প্রফিট আসা পর্যন্ত যে ফিগারটা আছে সেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিজ এর আইটেম। ওকে, দেখাবো আরো মিলাই দেখাবো জিনিসটা। ইনভেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে সেটার ফিগার থেকে পান, আপনি যদি একটা ফিক্সড অ্যাসেট পারচেজ করেন বা ফিক্সড অ্যাসেট ডিসপোজ করেন, ঠিক আছে, যদি কোনো পেটেন্ট ব্র্যান্ড লাইসেন্স যদি পারচেজ করেন ক্যাশে, তাহলে ওটাকে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটি হিসাবে দেখবো, ঠিক আছে। আর শুধু তো আপনি ফিক্সড অ্যাসেট পারচেজ করবেন তা তো না, আপনি তো এরকম হতে পারেন যে অন্য একটা কোম্পানিতেও আপনি ইনভেস্ট করতে পারেন, তাই তো, বা দেখা গেল কি যে আপনি অন্য কোনো কোম্পানিকে আপনি লোন দিলেন, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে বলতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যার থ্রুতে আপনি মানে জিনিসটা জানবেন যে ইনভেস্টিং এর কারণে কিভাবে ক্যাশ ইনফ্লো আউটফ্লো হলো। এখন একটা জিনিস যে কোনটা কোত্থেকে দেখবেন, কত সহজ, আমি আপনাদের কাছে ভেঙে দেখাবো জিনিসটা। ফাইন্যান্সিংটা বলে নেই। ফাইন্যান্সিং হচ্ছে যে লোন ইস্যু করে বা লোন যখন সেটেল করছেন, বা যখন আপনি শেয়ার ইস্যু করছেন, বা শেয়ার যখন আপনি বাইব্যাক করে নিচ্ছেন, বা ডিভিডেন্ড যখন পেমেন্ট দিচ্ছেন, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমার ফাইন্যান্সিং এর এরিয়া। এখন স্টুডেন্টদের একটা সবসময় কমন কমপ্লেন হয়ে থাকে, যে আমি কনফিউজড হয়ে যাই তাদের কথা, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, নোটস আছে, তারপর আমি কোত্থেকে কোনটা পিক করবো, যে অপারেটিং এ কোত্থেকে পাবো, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং কোত্থেকে পাবো, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, ইনভেস্টিং সব সময় পাবেন ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড থেকে। অ্যাসেট সাইডটা শুধু সব অ্যাসেট না, আপনার ফিক্সড অ্যাসেট সাইড থেকে পাবেন। ওকে, নন ক্লিয়ার? কারেন্ট অ্যাসেট, তাই না স্যার? হুম, নন কারেন্ট অ্যাসেট থেকে পাবেন এক। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সবসময় কোত্থেকে পাবেন? ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। ইকুইটি অ্যান্ড লং টার্ম লায়াবিলিটি থেকে পাবেন। ওকে, আর অপারেটিং অ্যাক্টিভিটি থেকে পাবেন? প্রফিট অ্যান্ড লস ইনকাম অ্যাকাউন্ট। স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পাবেন, ঠিক আছে। আর আরেকটা জায়গা থেকে পাবেন, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি ইন দ্য ব্যালেন্স শিট, ঠিক আছে। সো এতটুকু আপনাকে মাথায় দিলাম যে এরিয়াটা ফিক্স করবেন, থেকে কোনটা পিক করে নিয়ে আসবেন, এই জিনিসগুলো এখানে লেখা আছে। ওকে, স্লাইডসটা অনেক কম্প্রিহেন্সিভ, অত যাব না, আসলে সময় কম, আমি প্র্যাকটিস করাতে চাচ্ছি আপনাদেরকে। ওকে, সো আমি যখন আসলে অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, বলেছি এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম হয়, তাহলে আমার ক্যাশ ইনফ্লো কিভাবে হয়?
আমি যখন গুড সেল করি বা সার্ভিস সেল করি তখন আমার ক্যাশ ইনফ্লো হয়, ঠিক আছে? বা আমি যখন ইন্টারেস্ট পাই বা ডিভিডেন্ড পাই তাইলে আমার ক্যাশ ইনফ্লো হয়। আর ক্যাশ আউটফ্লো কি হয়? আমার বিজনেস যদি আমি র ম্যাটেরিয়াল পারচেস করে যদি সাপ্লায়ারদেরকে টাকা দিই, এমপ্লয়ীদেরকে যদি আমি সার্ভিসের ওদের পেমেন্ট করি, গভর্নমেন্টকে যদি ট্যাক্স দেই, লেন্ডারকে যদি আমি ইন্টারেস্ট পে করি, আর যদি আদার রিলেটেড এক্সপেন্সেস থাকে, সো এইগুলাতে আমার ক্যাশ আউটফ্লো হয়। বাট একটা কথা মনে মনে রাখতে হবে, যখন অপারেটিং অ্যাক্টিভিটি বলবো, এটা হচ্ছে বিজনেসটার যে অ্যাকচুয়াল বিজনেস আছে সেই রিলেটেড যে ইনকাম এন্ড সেই রিলেটেড যে আউটফ্লো, অনলি দ্যাট উইল বি কনসিডার্ড। ঠিক আছে? এখান থেকে কিন্তু ক্যাপিটাল ইস্যু করেছি সেই জিনিস কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটি ঢুকাতে পারবেন না। ইফ ইউ ডু দ্যাট, এটা মিস্টেক হবে এন্ড এটা মার্কস হারাবে। ওকে, তার মানে স্যার আমরা আমরা বুঝতে পারছি। ইয়েস, ইনকাম স্টেটমেন্টটাকে যদি অ্যাকচুয়াল ফলো করতে পারি তাহলে মনে হয় অপারেটিং অ্যাক্টিভিটিসটা একদম ফুলফিল হয়, বিষয়টা এরকম একটা। 100% ইনকাম ওকে স্যার। স্টেটমেন্ট প্লাস ওই যে বললাম যেটা, যে ব্যালেন্স শিটে হচ্ছে কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি। ওকে, ওকে স্যার। ঠিক আছে। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যেটা একটু আগে আমি আলাপ করেছি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন সেল করি ইনফ্লো হয়। ঠিক আছে? আমি যদি অন্য কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করি, ঠিক আছে, ডেট ইনভেস্ট করি বা ইকুইটিতে ইনভেস্ট করি, তাহলে সেটাও আমার আউটফ্লো হয়। আর যদি আমি কোনো, সরি, সেটা ইনফ্লো হয়। আবার যদি আমি কাউকে লোন দিয়ে থাকি, সে যদি আমাকে লোনের টাকা পরিশোধ করে, তাহলে এটা আমার ক্যাশ ইনফ্লো হয়। আর ক্যাশ আউটফ্লো কিভাবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি পারচেস করি টাকার বিনিময়ে, ঠিক আছে, আমি যদি অন্য কোনো বিজনেসে ইনভেস্ট করে থাকি, ঠিক আছে, এখন এটা খেয়াল করবেন একটু কনফিউশন যাতে না হয়। আমি যদি ইনভেস্টমেন্ট সেল করে দেই, লেটস জাস্ট সে ব্র্যাক ব্যাংকের বিকাশে 50% ওনারশিপ আছে। আজকে যদি ব্র্যাক ব্যাংক বললো যে 50% থেকে আমি 30%-এ চলে আসবো, মানে 20% ওনারশিপ আমি ছেড়ে দিচ্ছি, এটাকে আমি কি বলি? হচ্ছে শেয়ার বিক্রি করে দিচ্ছি। শেয়ার বিক্রি যদি করে দেই তাহলে আমার কি ইনফ্লো হচ্ছে না আউটফ্লো হচ্ছে? আমার ইনফ্লো হচ্ছে। ইনফ্লো হচ্ছে হচ্ছে স্যার। স্যার। শেয়ার ছেড়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি। জি ওকে, স্যার। জি সো স্যার। শেয়ার ছেড়ে দিলে আমার ইনফ্লো হচ্ছে, আবার শেয়ার যখন কিনে নিচ্ছি তখন আউটফ্লো আউটফ্লো হচ্ছে। হচ্ছে স্যার। আউটফ্লো হচ্ছে। এক্সিলেন্ট, ঠিক আছে। এই এই জিনিসগুলোকে খেয়াল করবেন, জাস্ট মানে আসছে কিভাবে যাচ্ছে কিভাবে, ইম্প্যাক্ট গুলা কোথায়। ওকে, লাস্টেরটা হচ্ছে আপনি যদি কাউকে লোন দেন তাহলে সেটা আপনার জন্য ইনফ্লো না আউটফ্লো? আমার জন্য আউটফ্লো। আউটফ্লো স্যার। আর যদি কারো কাছ থেকে যদি লোন পান, এটা বা ইনফ্লো। যদি লোন, ইনফ্লো স্যার। বা আপনি যাকে লোন দিয়েছেন সে যদি লোন পরিশোধ করে, তাও ইনফ্লো। সেটা, ইনফ্লো। সেটাও আমার ইনফ্লো। গুড। আস্তে আস্তে খেয়াল করে দেখেন, এই সব জিনিস পাবেন ব্যালেন্স শিটের কোথায় পাবেন? ব্যালেন্স শিটের কারেন্ট ইকুইটি আর লং ব্যালেন্স শিটের নন অ্যাসেটে, নন কারেন্ট অ্যাসেটে। নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা পরেরটা দেখি, যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এটা পিওরলি লং টার্ম লায়াবিলিটি এন্ড ইকুইটি। ঠিক আছে? আজকে যদি আমি শেয়ার ইস্যু করি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে শেয়ার ইস্যু করলে আমরা ক্যাশ পাই, বোনাস ইস্যু না করলে, ঠিক আছে, ক্যাশ পাচ্ছি। তাইলে আমরা যখন শেয়ার ইস্যু করি বা সেল করি, ক্যাশ ইনফ্লো হচ্ছে নাম্বার ওয়ান। আমি যখন বন্ড ইস্যু করি, তাহলেও দেখা যাচ্ছে আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে। অনেকের কাছে মনে হচ্ছে যে বন্ড ইস্যু আবার কি জিনিস? বন্ড ইস্যু হচ্ছে ওই যে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস কি জিনিস। ইটস আ ফর্ম অফ আ লোন, যে আমি সাবস্ক্রাইবারদেরকে একটা কাগজ বেচেছি, ওদের কাছ থেকে আমি টাকা নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমার ইস্যুয়েন্স অফ বন্ড। ওকে, এই জিনিসটা। সো বন্ড ইস্যু করলে কি হচ্ছে, তাকে আমি একটা কাগজ দিচ্ছি, তাকে ফিউচার পেমেন্ট করব, আর তার কাছ থেকে আমি ক্যাশ নিচ্ছি, যেটা আমি আমার বিজনেস ইনভেস্ট করব। সো ইনফ্লো হয়। যখন ইস্যুয়েন্স ওয়ার্ডটা দেখবেন আমার ইনফ্লো হবে, ঠিক আছে। আর যখন রিডিম ওয়ার্ডটা দেখবেন, রিডিম ওয়ার্ডটা মানে কি, যে সে আমাকে টাকা পরিশোধ করে দিচ্ছে, তখন আমার কি হচ্ছে, সরি, আপনার ইস্যুয়েন্স হলে টাকা পাই, আর রিডিমশন মানে কি, পরিশোধ। আউটফ্লো স্যার। পরিশোধ। ভেরি গুড, ঠিক আছে। আর ক্যাশ আউটফ্লোতে আরেকটা হচ্ছে যখন আমি ডিভিডেন্ডের টাকা দিয়ে দিই, যখন আমি আমার কাস্টমার মানে ইয়েদেরকে, শেয়ার হোল্ডারদেরকে যখন ডিভিডেন্ড পেমেন্ট করব, তখন আমার আউটফ্লো হয়। সো ফার সো গুড, কোনো কনফিউশন? বেসিক্স? নো স্যার। ঠিক আছে, আস্তে আস্তে এগুলোর ডেপথে যাবেন। এটা একটা জিনিস আছে, এটা আসলে সময় নাই, ওটা আমি মানে দেখাবো না, এটা জাস্ট একটা এক্সাম্পল। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা দুই ভাবে প্রিপেয়ার করতে পারি। একটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে আমার ইনডাইরেক্ট মেথড। সো মেজরিটি আমরা কোন মেথডে করে থাকি বলেন? স্যার Indirect ডিরেক্ট মেথডে। ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড স্যার। হুম, ইনডিরেক্ট আমি মেথড। কেন, আমি কেন করি? সহজ তাই। হ্যাঁ, এটাই বাস্তব কথা। ঠিক আছে, মেজরিটি কোম্পানিকে যদি দেখে থাকেন, এখানে একটা স্লাইড আছে, আমি কেটে দিছি এটা জিনিসটা, ওটা থাকলে একটা জিনিস থাকতো, ওটা স্ট্যাটিস্টিক্স ছিল, ওটা আপনারা ক্লাসের সময় নষ্ট করেন দেখে আমি এটা সরাই দিছি এখানে। ঠিক আছে, সো মেইন জিনিসটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন আমি প্রিপেয়ার করি, আমাকে খেয়াল রাখতে হবে যে
আমার যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং। এই ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেথড, যে মেথডই আমি অ্যাপ্লাই করি না কেন, সেটা কিন্তু অনলি লিমিটেড টু মাই অপারেটিং অ্যাক্টিভিটিস সেকশন। জি স্যার। ঠিক আছে। আর একটা ক্যাশ ফ্লোর যদি চেহারা দেখতে চান, লেটস জাস্ট আপনারা আগে কখনো দেখেননি, একটা ক্যাশ ফ্লো তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে অপারেটিং, একটা হচ্ছে ইনভেস্টিং, ফাইন্যান্সিং। আমার ফাইন্যান্সিং। ঠিক আছে, অ্যাজ উই ক্যান সি যে প্রতিটা জিনিসই আমার, প্রতিটা আইটেম যে ক্যাশ ইনফ্লো আউটফ্লো বের করে আমি যে ফিগারটা পাবো সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং আর নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। এই তিনটা ব্যালেন্স পাওয়ার পর আমি জানতে পারবো যে আমার ক্যাশ কি আদৌ বিজনেসে বেড়েছে না কমেছে। ঠিক আছে। ইউজুয়ালি আপনার একটা জিনিস খেয়াল করবেন, অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কিন্তু বিজনেস কি করে, ক্যাশ ইনফ্লো হয়। একটা হেলদি বিজনেসের কিন্তু অ্যাকচুয়াল পিকচার হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি পজিটিভ। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যদি নেগেটিভ থাকে, এটার মানে হচ্ছে আপনি টাকা না যা পাচ্ছেন তার থেকে টাকা বেশি লুজ করতেছেন। চলে যাচ্ছে। ঠিক আছে। সো উই শুড বাকি বি, পড়তেছে। হ্যাঁ উই শুড বি কনসার্নড, অ্যান্ড সেই জায়গাতে আমাকে দেখতে হবে আমার কি ক্যাশ কালেকশন পিছিয়ে আছে কিনা। ঠিক আছে। বা দেখা যাচ্ছে আমার কি, মানে যেটা বলছেন যে ডিউ হয়ে আছে কিনা, এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। ওভার পে করতে পারতে, ওভার পে করছি কিনা জিনিসটা, ওই এরিয়াতে আমাকে খেয়াল রাখতে হবে। আর গ্রোয়িং বিজনেসে আরেকটা আপনার সিনারিও আছে, গ্রোয়িং বিজনেসে যেটা হয়, ইনভেস্টিং অ্যাক্টিভিটি কিন্তু আপনার নেগেটিভ হয়। And সেটার রিজন হচ্ছে আপনি বেশি পরিমাণে কি করছেন, ইনভেস্ট পারচেস করতেছেন। করতে, ফিক্সড অ্যাসেট আপনি মানে বাড়ছে, আপনার পারচেস ফিক্সড করতে। অ্যাসেট বাড়তেছে, ল্যান্ড প্রেমিসেস বাড়তেছে। ঠিক আছে, আপনার ক্যাপাসিটি বাড়তেছে। তো সেই কারণে একটা গ্রোয়িং বিজনেসে ইনভেস্টিং অ্যাক্টিভিটি সবসময় পজিটিভ থাকে। আর আর ইভেন গ্রোয়িং বিজনেসটা বলতে মূলত কিরকম? গ্রোয়িং বিজনেস, লেটস জাস্ট সে যে আজকে আমার বিজনেস যদি এরকম থাকে যে আমি খালি ঢাকাতে আমার একটা, মানে কি বলবো, একটা প্ল্যান্ট আছে। ঠিক আছে, একটা ম্যানুফ্যাকচারিং, একটা গার্মেন্টস আছে। আমি যদি দেখা গেল যে এটাকে চিটাগং, ময়মনসিংহ, রাজশাহী বিভিন্ন জায়গায় যদি নিতে চাই, তাহলে কি করতে হচ্ছে, ল্যান্ড প্রকিউর করতে হচ্ছে, আচ্ছা নতুন আচ্ছা করে ফ্যাক্টরি সেট আপ দিতে হচ্ছে। এখন একটা আচ্ছা। ইন্টারেস্টিং জিনিস আছে, আপনাদেরকে আমি একটা জিনিস বলি, যে এই যে আমার ক্যাশ মানে আউটফ্লো হচ্ছে ইনভেস্ট করার জন্য একটা গ্রোয়িং কোম্পানির জন্য, এই টাকাটা আসে কোত্থেকে? আর ইনভেস্টিং। ইনভেস্টর থেকে। ধরো, মানে ইনভেস্টর না, অপারেটিং থেকে ফাইন্যান্সিং স্যার। আচ্ছা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে স্যার। এটা দুই জায়গা থেকে আসতে পারে। যদি আপনি সেলফ সলভেন্ট হন, তাহলে আসবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কিন্তু যেটা বলছি, আপনি গ্রোয়িং বিজনেস, আপনি এখনো সেই পরিমাণে ব্যবসা করে কুলায় উঠতে পারেননি যে আপনার অপারেটিং থেকে পুরোটা পাবেন, তখন আপনাকে ইনভেস্টিং মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে নিতে হবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে শেয়ার ইস্যু করে, ঠিক আছে, ব্যাংকের থেকে লোন নিয়ে, এইভাবে করে আপনাকে ফান্ড উঠায় এনে করতে হবে। সো দিন শেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু একরকম ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিসগুলা যদি কখনো নিয়ে বসেন, চিন্তার এরিয়া গুলাকে আপনারা মানে বাড়াতে হবে, তখন বুঝবেন জিনিসটা কত ইন্টারেস্টিং। ওকে। সো আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর টাকা আসে হয় অপারেটিং অ্যাক্টিভিটি, যদি সলভেন্ট বিজনেস হয়। ঠিক আছে। আর যদি সলভেন্ট না হয়, বা যদি মানে এক্সট্রাঅর্ডিনারিলি গ্রোয়িং বিজনেস হয়, সেটা ফাইন্যান্সিং করে আপনার তাকে টিকায় রাখতে হয়। অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যদি একটা ম্যাচিউরড কোম্পানিকে যদি আমরা দেখি, তখন তার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কিন্তু কম থাকে। যেমন আজকে যদি কোকা-কোলা বা পেপসির দিকে যদি তাকায় দেখি, তার কিন্তু বিজনেসে ক্যাশ যথেষ্ট আছে, তার নতুন করে রেজ করতে হচ্ছে না, পারলে সে উল্টা আরো মানুষকে ফান্ড দিয়ে আসছে। ঠিক আছে। সো ওভারঅল আমার এই ইনক্রিজ ডিক্রিজ পজিশনটা আমি পেয়ে যাই। এন্ড এখানে একটা ছোট্ট রিকনসিলিয়েশন আছে, যারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন তারা খেয়াল করবেন এই নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশের যে ব্যালেন্সটা আছে, ঠিক আছে, এই ব্যালেন্সটা যাতে করে আপনার ক্যাশের ওপেনিং ব্যালেন্স আর ক্যাশের ক্লোজিং ব্যালেন্সের যে ডিফারেন্সটা থাকে, দ্যাট হ্যাজ টু বি দিস ব্যালেন্স, নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ। সোজা কথা বলতে, আমার ওপেনিং ব্যালেন্স যে ক্যাশ ছিল, তার সাথে আমার এই অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং এর যে নেট পজিশনটা আছে, সেটা অ্যাড করে দিলে, ঠিক আছে, করে দিলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে ক্লোজিং ব্যালেন্স। এটাতে কারো ডাউট আছে? না স্যার। ওকে, একটা কমন এমসিকিউ, এই জিনিসগুলো আসে সহজ, বাট এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যাল। এখন আমাকে বলবেন যে তিনটা ক্যাটাগরির মধ্যে কোনটা কোন ক্যাটাগরি। আমি যদি শেয়ার ইস্যু করি, ঠিক আছে, 5 টাকা পার ভ্যালু কমন স্টক, 8 লাখ টাকা ক্যাশ, ফাইন্যান্সিং স্যার। ফাইন্যান্সিং স্যার। ফাইন্যান্সিং। ভেরি গুড। ঠিক আছে। আর বড় 2 লাখ টাকা সাইনিং আ 5 ইয়ার নোট বিয়ারিং 8% ইন্টারেস্ট, ফাইন্যান্সিং এটা স্যার। ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং স্যার। ফাইন্যান্স। ঠিক আছে, গুড। আর পারচেজ 2 সেমি-ট্রেলার ট্রাকস ফর ইনভেস্টিং স্যার এটা 1,70,000। ইনভেস্টিং। ইনভেস্টিং। ঠিক আছে। পেইড এমপ্লয়িজ 12,000 ফর অপারেটিং। স্যালারি, অপারেটিং স্যার। অপারেটিং। অপারেটিং অ্যাক্টিভিটি। রাইট, বিকজ স্যালারি হচ্ছে আমার মেইন কোর্স অফ বিজনেসের সাথে জড়িত ওরা। আর কালেক্টেড 20,000 ক্যাশ ফর এটা সার্ভিস, অপারেটিং এটা স্যার। অপারেটিং। 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 ঠিক আছে, নট ফাইন্যান্সিং। আমি ক্যাশ ফর সার্ভিস প্রোভাইডেড দেখে আপনারা ঘাবড়ায় গেছে। যদি বলতাম যে কালেক্টেড 20,000 ক্যাশ ফর গুডস সোল্ড, তাহলে তো কারো ডাউট থাকতো না।
ঠিক আছে, এইটাই। ওকে, মুভিং অন। এইবার আমি আসছি আপনাদেরকে একটা ক্যাশ ফ্লো প্রিপারেশন নিয়ে, একেবারে হার্ড কোর, হাতে করে ক্যাশ ফ্লো বানাবেন। ওকে, এটা আমি যখন আরো আরো আগে যখন এই ক্লাসগুলো আপনাদেরকে ওভাবে নিতাম, অনেক সময় দিয়ে এগুলো বানাতাম। ঠিক আছে, তখনকার সময়কার জিনিস এটা। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন আপনি প্রিপেয়ার করবেন, আপনাকে তিনটা ম্যাটেরিয়াল লাগবে। একটা হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট, তার মানে আপনাকে, মানে যে ব্যালেন্স শিট নিয়ে আপনি কাজ করবেন, একটা কলামে থাকবে হচ্ছে কারেন্ট ইয়ারের ব্যালেন্স, আর একটা কলামে থাকবে আপনার প্রায়ার ইয়ারের ব্যালেন্স। ঠিক আছে, যাতে করে কারেন্ট ইয়ার এন্ড প্রায়ার ইয়ারের মুভমেন্টটা আপনি দেখতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট লাগবে কারেন্ট ইয়ারের। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে নোটস, ভ্যারিয়েশন ইনফরমেশন লাগবে। এই তিন জিনিস হাতে নিয়ে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন শুরু করবেন। ঠিক আছে, সো ফার্স্টে যেটা আমরা করি, সহজ কথায় বলবো, এটা তো দেখারও দরকার নেই, যে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আমাদের নন কারেন্ট অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটালের মুভমেন্ট দেখে আমরা যেটা বের করি সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং এর পার্টটা বের করি। অ্যান্ড লাস্ট পার্টটা হচ্ছে ওই যে নেট, যে ব্যালেন্সটা আমি পাচ্ছি, এই নেট ব্যালেন্সটাই হচ্ছে আমার ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সের গ্যাপটার সাথে আমি চেক করে দেখি। আর আমি আবার রিপিট করছি, যদি আপনি এই ব্যালেন্সটা, যে নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ, আপনার এই ফাইন্ডিংসটা যদি আপনার ক্যাশ ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সের ডিফারেন্সের সাথে না মিলে, তার মানে আপনার অঙ্ক ভুল হয়েছে, আবার ফেরত যেতে হবে আপনাকে। ঠিক আছে, সো যেটা বলেছিলাম যে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট মেথডের মধ্যে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি ইনডাইরেক্ট মেথড। অ্যান্ড ইনডাইরেক্ট মেথডের মধ্যে একটা রিকোয়েস্ট, একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলে রাখি, যে ইনডাইরেক্ট মেথড IAS 7 যেটা যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিকটেট করে, সে কিন্তু কোনো জায়গায় আপনাকে বলেনি যে ডাইরেক্ট করবেন না ইনডাইরেক্ট করবেন। এটা একটা এক্সামে একবার আসছিল, ব্রিটিশরা খুব কঠিন কঠিন কোশ্চেন করে, দেখতে সহজ মনে হয়, যে বলেছে যে IAS 7 হ্যাজ ম্যান্ডেটেড ইউজ অফ ইনডাইরেক্ট মেথড আন্ডার ইটস স্ট্যান্ডার্ডস। এখন এটা দেখে সবাই কনফিডেন্ট হয়ে বলে দিছে যে হ্যাঁ এটা করে, বাট দিস ইজ রং। মানে ইট হ্যাজ নেভার মেনশন যে আপনি কোন মেথডে করবেন, আপনাকে অপশন দিয়ে রেখে দিছে। ঠিক আছে, জাস্ট এই টাইপের জিনিস আপনাদেরকে বলছি যে ইউ শুড বি কেয়ারফুল। আচ্ছা, আর যেটা একটু আগে একজন বলেছিলেন আপনারা যে করতে সহজ দেখে আমরা করি, অবভিয়াসলি এটা সহজ। ঠিক আছে, কারণ নেট প্রফিট হয়ে গেলে আমার জন্য বাকি ফিগার গুলোর সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করে ইজিলি বের করে ফেলি। ওকে, আর ডাইরেক্ট মেথডটা আসলে সত্য কথা বলতে একটা বিগ বিজনেসের জন্য, যদি তার যদি এরকম স্ট্রং সফটওয়্যার না থাকে, সে কখনো এটা বের করতে পারবে না। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে যে নেট ইনকাম ফ্রম অপারেশনস, আর এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। এই দুটার রিকনসিলিয়েশনটা আমাদের জন্য খুব জরুরি, যে কোনো বিজনেসের জন্য জরুরি। যে আপনি দেখতেছেন আপনার প্রফিট 1,000 টাকা, কিন্তু দেখলেন যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অনলি আপনার 10 টাকা, তার মানে কি আপনার হাই লেভেল অফ ক্রেডিট সেলস, বা আপনি রিয়ালাইজ করতে পারতেছেন না। ঠিক আছে, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, ইটস আ গুড ইন্ডিকেটর অফ মানে লিকুইডিটি হেলথ আর কি আপনার। ঠিক আছে, এখন একটা অ্যাপ্রোচ আপনাদেরকে দেখাবো, খুব সহজ করে, বাট কনসেপ্টটা আগে দিই, কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্টে স্টুডেন্টস এর মুখস্থ করেন আপনারা, তো আপনাদের কিছু ব্যাড হ্যাবিটস আছে আমি বলে দিই। জোর করে মুখস্থ করে ফরম্যাট মাথায় নিয়ে চলে যান এক্সামে, কিন্তু আস্তে আস্তে আমাদের কোশ্চেন গুলো কিন্তু দুই জায়গা থেকে, প্যাটার্ন থেকে অনেক সরে আসছে। হয়তো আমি বলতে পারি যে আমাদের সময় একটা ফরম্যাট মুখস্থ করে গিয়ে খালি ফিগার বসায় দিয়ে, মানে কষ্ট করে যে লিখে আসছেন তাতেই মার্কস পেয়ে যেতেন, কিন্তু আপনাদের তো সেই জিনিস নাই। আপনাদের জন্য সহজ হচ্ছে ফরম্যাট দিয়ে দিবে, ঠিক আছে, আর কঠিন হচ্ছে গিয়ে ভুল করবেন তো মানে ম্যাক্সিমাম মার্কস লুজ করবেন। ওকে, সো দিস ইজ আ কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট। একটা ইনকাম স্টেটমেন্টে যা থাকে, রেভিনিউ, কস্ট অফ গুড সোল্ড, অপারেটিং এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন, লস অন সেল অফ ইকুইপমেন্ট, ইন্টারেস্ট এক্সপেন্স, পরে ইনকাম বিফোর ট্যাক্স, যেটাকে আমরা বলি PBIT, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, না সরি, এখানে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। ওকে, অনেক সময় দেখবেন যে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে পরে আপনার অ্যাডজাস্ট করে, সো এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন। আমি আবার বলি, রেভিনিউ, কস্ট অফ গুড সোল্ড থেকে পাচ্ছেন কি? গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ দিলে কি পাচ্ছেন? অপারেটিং প্রফিট। ভেরি গুড, এই ওয়ার্ড গুলা মাথায় রাখবেন। অপারেটিং প্রফিট, অর ওর আরেকটা নাম আছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অর অপারেটিং প্রফিট। এখন এই প্রফিটের সাথে আমাকে দুটো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, একটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সেস বা ফাইন্যান্স ফাইন্যান্স কস্ট যেটা আছে। ঠিক আছে, তখন আমি ফাইন্যান্স কস্টকে ডিডাক্ট করি, করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। তারপর সেই প্রফিট থেকে যখন ট্যাক্স ডিডাক্ট করি, আই এম গেটিং প্রফিট আফটার ট্যাক্স, প্যাট বলি যেটাকে, বা নেট ইনকাম, ফাইনাল ইনকাম, মানে প্রফিট যেটা সেটাই। ওকে, দিস ইজ মাই ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা কম্পারেটিভ স্ট্যাটাসে এখানে দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড
আচ্ছা, আইসিডব্লিউর কোশ্চেন, ঠিক আছে। আমি আজকে ক্লাস করাবো, দেখাবো জিনিসগুলো, আপনাদের ওরি হওয়ার কিছু নাই জিনিসটা, ঠিক আছে। সো যেটা বলছিলাম, যে আপনাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এন্ড লাস্টে আপনার জন্য কিছু নোটস দেওয়া থাকবে। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড সাম, দেখতে সহজ মনে হলো, কয়েকটা জিনিস কভার করে আপনাদের। সো কয়েকটা জিনিস যেটা ধরেন ক্রিটিক্যাল জিনিস, সেটাও আমি এখানে নিয়ে আসছি, এই জিনিসটা। ওকে, সো যেটা বলছি যে একটা একটা করে নোটস আমরা দেখি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যদি আপনি 6,000 টাকা চার্জ করেন বিল্ডিং এর জন্য, 3,000 চার্জ করেন ইকুইপমেন্টের জন্য, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় থাকে আমাকে বলেন তো স্টুডেন্টস? ইনকাম স্টেটমেন্টে স্যার। Operating Administrative. administrative ভেরি expense. গুড, ঠিক আছে। এখন আমাকে একটা জিনিস বলেন, যে আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করব, ডেপ্রিসিয়েশনকে আমি কনসিডার করব কি করব না? করবো স্যার। করবো এটা স্যার, not এটা cash করবো item. না প্লাস স্যার, হবে। করবো স্যার। গুড। এন্ড আই বিলিভ আপনারা করব বলতে বোঝাচ্ছেন যে তাকে অ্যাডাপ্ট করে নিতে। আই স্যার হোপ তাকে তো আমরা লেস করব, তাহলে তো কনসিডার করতেছি না, তাকে বের করে দিচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট, মানে হোল্ড ইউর থট, আমি আসতেছি একটু পরে একটা একটা করে, ঠিক আছে। আপনাদের কনসেপ্টস নিয়ে আপনারা বসে থাকেন আগে, ঠিক আছে। নাম্বার 2, আগে জিনিসটা বুঝে নি। ওটা তো নন ক্যাশ আইটেম, ওটা তো আমরা রেভিনিউ হ্যাঁ থেকে বাদ দিয়ে ফেলছি, এই জন্য ওটা অ্যাড ব্যাক করতে হবে। না, ঠিক আছে শোভন, আমি এটাই জানতে চাচ্ছি, যে একটা সময় আমি এটা এক্সপ্লেন করবো, এন্ড ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে কেন করছি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমি একটা ইকুইপমেন্ট সেল করেছি। সো একটা ইকুইপমেন্ট সেল করলে কি হয় আমার? আউটফ্লো স্যার। আউটফ্লো। কি স্যার বলে এগুলা? ইনফ্লো না স্যার, না, স্যার ইনফ্লো ইনফ্লো হবে স্যার, ইনভেস্টিং ঠিক আছে, ইনফ্লো। ক্যাশ ওকে, ইনফ্লো হবে। ঠিক আছে। Yes. এখন হচ্ছে কোন অ্যামাউন্টটাকে আমি কনসিডার করব? আমার তো অনেকগুলা ভ্যালু আছে, নেট বুক ভ্যালু আছে, স্যার যে স্যার কস্ট যেটা ক্যাশটা আছে, সেলস পাচ্ছি করছে, ওইটা, যেটা স্যার আমি ক্যাশ প্রসিডটা, টাকা পাইছি, ওইটা। যেটা এখানে ক্যাশে প্রসিডটা। সেল করছি। ঠিক আছে। এখন একটা সহজ যদি আপনাকে লিখে দেয় যে সেল করে এত টাকা পাইছেন, তাহলে তো কোনো কথা নাই। আর যদি না বলা থাকে তাহলে কি করতে হবে? একটু কষ্ট করে বের করতে হবে জিনিসটা। ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে টোটাল গেট হবে। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক। এই পার্টটা আমি বারবার বলি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সবচেয়ে ক্রিটিক্যাল সেগমেন্ট হচ্ছে ফিক্সড অ্যাসেটের আপনার অ্যাডিশন, বা আপনার যেটা সেল করে যে টাকাটা পান, এটা ডিরাইভেশনটা যে পারবে, তার ক্যাশ ফ্লোতে আসলে কখনো কোনো প্রবলেম হবে না, বেসড অন দ্য কারেন্ট সেট আপ আর কি আমাদের। ওকে, আমি দেখাবো জিনিসগুলা, একটা ওয়ার্ক এক্সাম্পল আছে বইতে, সেটাও দেখাবো। নাম্বার 3 হচ্ছে ইস্যুড 1,10,000 অফ লং টার্ম বন্ডস ইন ডাইরেক্ট এক্সচেঞ্জ ফর ল্যান্ড। দেখেন, খুব নিরীহ একটা জিনিস, বাট এটাতেই এক্স্যাক্টলি এই জায়গাতে স্টুডেন্টরা ভুল করেন, এটা এমসিকিউতে পর্যন্ত আসে। ওকে, সো আমি যদি ল্যান্ড কিনি, আমাকে খেয়াল করে বলেন, ল্যান্ড যদি ক্যাশ দিয়ে কিনি তাহলে আমার কি হয়? এটা হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস দিস? এটা আমার ইনভেস্টিং স্যার অ্যাক্টিভিটি, ইনভেস্টিং হবে, ইনভেস্টিং ঠিক আছে। আউটফ্লো। আর যদি বন্ড ইস্যু করতাম তাহলে কি হতো? স্যার ফাইন্যান্সিং 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 অ্যাক্টিভিটি। ফ্লো। ভেরি গুড। তাহলে ইস্যু কিন্তু বলছে কেন এখানে? হ্যাঁ, এবারে আমি বলছি, আমি লং টার্ম বন্ড ইস্যু করে আমার কি এক্সপেক্ট করতাম? আমি তো টাকা পেতাম, রাইট? জি কিন্তু স্যার। হুম। বন্ড ইস্যু করে আই এম নট রিসিভিং এনি ফান্ড। আমি যেটা করছি, আমি ল্যান্ড নিয়ে নিচ্ছি, মানে ল্যান্ড যাকে নিচ্ছি। বন্ড ইস্যু করেছি তার কাছ থেকে আমি ল্যান্ড নিচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এখানে কি কোনো টাকা হাত বদল হয়েছে? না না স্যার, স্যার। কোনো ক্যাশ আর বদল হচ্ছে না। তাহলে না কি কোনো স্যার, ক্যাশ, মানে আমার নো ইনভেস্টিং, ফাইন্যান্সিং, কোনোটাতেই কি হবে ক্যাশ ফ্লো? নো স্যার, কোনোটাতে নো। হবে না স্যার। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটাকে আমরা নন ক্যাশ ট্রানজেকশন বলি গুলাকে। সো খেয়াল করবেন, নন ক্যাশ ট্রানজেকশন আপনাদের জন্য ওয়েট করে বসে আছে। ওকে, আসবে এই টাইপের জিনিস। নাম্বার 4, আ বিল্ডিং কস্টিং 1,20,000 ওয়াজ পারচেজ ফর ক্যাশ। সহজে বলে দিছে, তার মানে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আউটফ্লো হয়েছে, টাকা দিয়ে কিনছি আমরা। তারপর ইকুইপমেন্ট কস্টিং 25,000 ওয়াজ অলসো পারচেজড ফর ক্যাশ। স্পষ্ট বলে দেওয়া। সো এটা হচ্ছে যদি এক্সামে আপনাকে সহজ করে বলে দেয়, বাট অনেক সময় এভাবে বলবে না। আপনাকে কি করতে হবে, যে ফিক্সড অ্যাসেটের যে ব্যালেন্স মুভমেন্ট হয়েছে, আগে ছিল কস্ট 100, এখন হয়ে গেছে আপনার 150, তখন আপনাকে দেখতে হবে যে এই গ্যাপটাই কি আমার, কি বলবো, পারচেজ কিনা, নিউ এডিশন কিনা। তারপর আবার ওটাও খেয়াল করতে হবে, যে আমি যে 100 থেকে যে আমি 150 হলো, তার মধ্যে কি আমি বাকিতে কিনেছি নাকি ক্যাশে কিনেছি। যদি দেখা গেল যে ইনক্রিজ হয়েছে 50 কিন্তু ক্যাশে হয়েছে আমার 30, ঠিক আছে, তাহলে আপনি অনলি 30 টাকাকে আপনি এখানে কিন্তু নিয়ে আসবেন, ক্যাশ আউটফ্লো ফ্রম পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। আমার স্যার কথাটা কি এর থেকে ধরতে তো পারছেন? বিক্রিও হতে পারে, বিক্রিও হতে পারে স্যার। বোথ ওয়েজ, আমি তো এক সাইডটা বলছি আগে আপনাদেরকে, সেলও হতে পারে, সেল করেছি। বা ওই যে বললাম যে 100 থেকে যে 50 আপনি দেখছেন, অনেক সময় দেখে আপনি মনে করবেন এটা ইনক্রিজ হলো, বাট এরকমও তো হতে পারে যে 100 থেকে 50 ইনক্রিজ আমি দেখছি, কিন্তু এখানে আগে সে 20 টাকার অ্যাসেট সেলও হয়ে গেছে, ঠিক আছে। তাইলে আমার অ্যাডিশন হয়েছে কত? 70। 100 থেকে 50 দেখে আপনি 50 মনে করেছেন, যেখানে আমার অ্যাডিশন হয়েছে 70 টাকা, আর অ্যাসেট সেল হয়েছে আমার এখানে 20 টাকা।
আমি সাম করালে এগুলো আরো ক্লিয়ার হবে, মানে জিনিসটা গ্র্যাভিটিটা বুঝাচ্ছি যে কঠিন কি কি জিনিস থাকে। ওকে। আর নাম্বার 5 সহজ, কমন স্টক ইস্যু করেছি 20,000 টাকা দিয়ে। এটা তো আমরা জানি এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আর কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এখন এখানে একটা জিনিস আপনারা স্টুডেন্টদেরকে এখানে আপনাদেরকে পাজল করে ফেলে যে এক হচ্ছে ডিক্লেয়ার করলাম ডিভিডেন্ড, কিন্তু ডিক্লেয়ার করলে হবে না, আমরা কি নিয়ে কাজ পেড করতে করতেছি? হবে ক্যাশ ফ্লো স্যার। ক্যাশ স্টেটমেন্ট। পেড করতে করতে হবে হবে। স্যার, ক্যাশ পেইড করতে হবে। ট্রানজাকশন হতে হবে। ভেরি গুড, ঠিক আছে। অনেক সময় ডিক্লেয়ার করে এক অ্যামাউন্ট, ঠিক আছে, কিন্তু পেমেন্ট করে আরেক অ্যামাউন্ট। তখন আপনাকে বের করে নিতে হবে অ্যাকচুয়ালি কত টাকা পেমেন্ট করছে। ডিক্লেয়ারিং অ্যামাউন্ট, ডিক্লারেশন অ্যামাউন্ট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, জাস্ট কয়েকটা কমন কনফিউশন আপনাদেরকে বলেছি, সো রেডি হওয়ার জন্য। সো এখন যেটা আপনাদেরকে দেখাবো যে নেট প্রফিট থেকে আমি কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমি বের করবো। ওকে। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করি যে নেট ইনকাম হোক বা নেট লস হোক, আমি সবার আগে নেট ইনকাম বা লসের ফিগারটা নিয়ে আসি। কোত্থেকে আনি? স্যার ইনকাম ইনকাম স্টেটমেন্ট ইনকাম থেকে। স্টেটমেন্ট থেকে স্যার। আচ্ছা, আরেকটা ক্রিটিক্যাল কোশ্চেন করবো একটু পরে, আমি এটা এখন করব না। সো নেট প্রফিট নিয়ে যখন আমি কাজ শুরু করি, তার সাথে আমি কিছু অ্যাডজাস্টমেন্ট করি। ঠিক আছে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমার যত নন ক্যাশ এক্সপেন্সেস আছে তাকে আমার অ্যাড করে ফেলতে হবে। ঠিক আছে, এইবার হচ্ছে আসল কথা, কনসেপ্টের জিনিস। ঠিক আছে, নন ক্যাশ এক্সপেন্স কি? আমাকে সব কিছু ভুলে যান যা মুখস্থ করে আসছে। ঠিক আছে, আজকে আমার মানে কি বলবো 20 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ আছে। ঠিক আছে, এই ডেপ্রিসিয়েশনটাকে আমি কোথায় শো করি, কোথায় ডিডাক্ট করে আমি নেট প্রফিটে নিয়ে আসি বলেন তো? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। ইনিশিয়েটিভ এক্সপেন্স আমি তাকে ডিডাক্ট করি। ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আমার স্টাফকে যখন স্যালারি পেমেন্ট করি, এই স্যালারি পেমেন্টের সময় কি আমি ক্যাশ হাত বদল হয়? হয় স্যার। হয় স্যার। হয় স্যার। কিন্তু যখন ডেপ্রিসিয়েশন চার্জ করি, আমার কি কোনো পকেট থেকে টাকা যাচ্ছে, ক্যাশ না যাচ্ছে? স্যার, না না স্যার। স্যার। না। না স্যার, অ্যাসেট কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যাসেট কমে, অ্যাসেট কমে না। কি বলে এগুলা শুনেন, জাস্ট ডেপ্রিসিয়েশন ইজ নাথিং সিস্টেমেটিক বাট আ চার্জ। অ্যালোকেশন। ওই যে ওই কথাটা আমি এই জন্য বলি পুরোনো ক্লাসগুলোতে ফেরত যান, যে আমার কস্টের সিস্টেমেটিক অ্যালোকেশন ওভার দ্য ইয়ার্স, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনে কিন্তু পকেটে থেকে টাকা চলে যাচ্ছে না কারো কাছে। এন্ড এই টাইপের কিন্তু সে কি নেচারের, এটা কার আন্ডারে আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে আছে, রাইট? জি স্যার। সো আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অর আন্ডার এনি এক্সপেন্ডিচার যেগুলাতে আমার ক্যাশ পেমেন্ট হয় না, ঠিক আছে, সেই টাইপের এক্সপেন্স গুলাকে আমি কি করি, যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমি প্রিপেয়ার করি, তখন সে অ্যাড করে দিই। গুড, ভেরি গুড। ঠিক আছে, আমার কাজই হচ্ছে গিয়ে আমি যেই নন ক্যাশ এক্সপেন্স আছে তাকে আমি নেট প্রফিটের সাথে অ্যাড ব্যাক করে দিই। এই এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে? দ্যাটস আ স্টার্ট, একেবারে ফার্স্ট স্টেপ। আপনি নেট ইনকামের সাথে ফার্স্ট অ্যাড করবেন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স, যার মধ্যে ডেপ্রিসিয়েশন থাকে, অ্যামোর্টাইজেশন থাকে, আরেকটা জিনিস আছে সেটা এক্সামে দেখবেন বইতে পাবেন না, সেটা হচ্ছে ডিপ্লিশন এক্সপেন্স। এই তিনটা এক্সপেন্স আপনি যখনই দেখবেন আপনি নেট প্রফিটের সাথে অ্যাড করে ফেলবেন। এনিবডি হ্যাজ এনি কনফিউশন? স্যার স্যার এখানে লাস্ট নেট ইনকাম আর বললেন লস তো হচ্ছে যে আরেকবার। একদম টোটাল ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার পর যে ইনকামটা থাকবে ওইটাই। হ্যাঁ, আমি ওটাতে আসছি। আপনি নিতে পারেন, আপনার অপশন আছে। আপনি প্রফিট বিফোর ট্যাক্সও নিতে পারেন, ঠিক আছে, প্রফিট আফটার ট্যাক্সও নিতে পারেন, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সও নিতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ যে কোনটা হইলে আমার জন্য সবচেয়ে ভালো, ঠিক আছে, বা কোনটা আপনাকে এক্সামে দেওয়া আছে। কারণ আমি বলি আপনার চয়েস থাকবে না। আপনি যখন এক্সামে আপনাকে এমসিকিউটা মানে সিনারিও বেসড কোশ্চেন দেওয়া থাকবে, সে কিন্তু প্রফিটের নাম বলেই কিন্তু সে গ্যাপ দিয়ে শুরু করবে। সো সে যদি আপনাকে বলে যে প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স, ওর প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, তখন সেটা নিয়েই কাজ করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য কনসেপ্টস হ্যাভ বিকাম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে কোনটা নিয়ে শুরু করলে কিভাবে আমার ইম্প্যাক্ট হয়। আমি সেটাতে আস্তে আস্তে আসছি। আপাতত দৃষ্টিতে আমরা ইউজুয়ালি যেটা করি, প্রফিট বিফোর ট্যাক্সটাকেই আমার হাইয়েস্ট অ্যান্ড বেস্ট কনসিডারেশন হিসাবে নিই। মার্ক মাই ওয়ার্ডস, প্রফিট বিফোর ট্যাক্সটা করলে সহজ হয়। ওকে, কনফিউশন এটা নিয়ে কি কারো কাছে একটু ইয়ের মনে হচ্ছে, একটু সারপ্রাইজিং কিছু মনে হচ্ছে জিনিসটা? না স্যার। স্যার এক্সামে আমাদের কি প্রফিট বিফোর ট্যাক্সটা দিবে দিয়ে করতে বলবে নাকি নেট প্রফিট দিয়ে করতে বলতে পারে? এটা একটু এনিথিং, আরেকবার। এনিথিং। আমি তো এই মাত্রই বললাম যে যে কোনো তিনটা আসতে পারে, বাট ইউজুয়ালি যেটা আসে প্রফিট বিফোর ট্যাক্সটা আসে আমাদের। স্যার ওকে, প্রফিট আফটার ট্যাক্স দিলে তো ট্যাক্সের টাকাটা আমরা যোগ করে দিব। প্রফিট আফটার ট্যাক্স হলে আগে ট্যাক্সের টাকাকে যোগ করে তারপর আমি অ্যাডজাস্টমেন্টে নাম, ঠিক আছে, একটু পরের এক্সাম্পলে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। ওকে, আপনারা পেয়ে যাবেন, মানে ট্রিটমেন্ট কোনটা হলে কি হবে সেটা জানলেই তো হলো আপনাদের।
মানে তখন তার টেনশনের কিছু নাই। ওকে, সো প্রথমত নন ক্যাশ এক্সপেন্স সব অ্যাড করে দিব। কারো কোনো কোশ্চেন ছিল? ওকে, তারপর হচ্ছে আমার গেইন হইলে আমি অ্যাড করি, সরি ডিডাক্ট করি, আর লস হইলে আমি তাকে অ্যাড করি। স্যার, রাসেল? ডিপ্লিশন এক্সপেন্স আমরা সামনে পাবো হয়তো নাকি? হুম, মানে বুঝি নাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি পাবেন? না, উনি প্রশ্ন করতে চাচ্ছে ডিপ্লেশন এক্সপেন্সটা নিয়ে, মনে হয় সম্ভবত ওনার ক্লিয়ার করে তো। ডেপ্লিশন এক্সপেন্স, ঠিক আছে, আরো 2টা মিনিট আমি নষ্ট করবো এখন। ঠিক আছে, ডেপ্লিশন এক্সপেন্স হচ্ছে সোজা কথা, আমি আজকে একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে করলাম, যেমন রূপপুর মানে মানে পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে একটা সময় কি করতে হবে, তাকে ডিসম্যান্টেল করতে হবে, নাহলে আপনার পরিবেশের জন্য এটা ক্ষতিকর। আপনি করবেন কি, এই পাওয়ার প্ল্যান্টটা যদি 10 বছর ইউজ করেন, তাহলে 10 বছর পর এই পাওয়ার প্ল্যান্টটাকে আপনি কি করবেন, ডিকমিশন করবেন। সো ডিকমিশন মানে হচ্ছে কি, এটাকে আপনার ভেঙে চুরমার করে দিতে হবে, রাইট? এন্ড সেটার জন্য কি হচ্ছে, আমরা একটা কস্ট ইনকার করবো, আমি এতটুকু বুঝতে পারছেন? একটা কস্ট ইনকার করব আফটার 10 ইয়ার্স। সো আমি আজকে থেকে বসে বসে আমি কি করতেছি, একটা চার্জ, একটা এক্সপেন্স চার্জ, যদি 100 টাকা লাগে আমার ডেপ্রিসিয়েশন এটাকে ভেঙে ফেলতে, আমি প্রতি বছর 10 টাকা 10 টাকা 10 টাকা করে আমি একটা অ্যাডমিন এক্সপেন্স একটা চার্জ নিচ্ছি, এটাই হচ্ছে আমার ডিপ্রিশন এক্সপেন্স। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। সো অ্যাড ব্যাক নন ক্যাশ এক্সপেন্স যা পাবো অ্যাড ব্যাক করবো। এবার আসল জিনিসটা যেটা সেকেন্ড মানে পার্টটা, এটাও অনেকের জন্য কনফিউজিং হয়, সেটা হচ্ছে আমার গেইন হইলে আমি ডিডাক্ট করি, আর লস হইলে আমি অ্যাড করি। এই গেইন আর লস কিসের? এই গেইন লস কিন্তু আপনার প্রফিট আর লস, এই গেইন লস হচ্ছে আপনার ফিক্সড। ফিক্সড অ্যাসেট। ইয়েস, ফিক্সড অ্যাসেট যখন আপনি বেচে দিবেন, বেচে দিয়ে যদি গেইন করেন, এই গেইনটাকে আপনি এখন কি করছেন, ডিডাক্ট করেন। কখনো মনে হচ্ছে যে কেন এটাকে আমি ডিডাক্ট করছি গেইনটা? জি স্যার। টেল মি। স্যার আমরা তো প্রসিডসটা ওইখানে যোগই করতেছি, আর এটাও যদি আমরা যোগ করি তাহলে তো আমাদের ডাবল টাকা যোগ হয়ে যাচ্ছে। নট রিয়েলি, নট রিয়েলি। আমাকে আগে দেখতে হবে যে আমি এখন কি নিয়ে কাজ করছি। স্যার এটা আমাকে, হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট না, এই জন্য। ইয়েস, ঠিক আছে, এই যে এটা বলি আছে, ওই শোভন যেটা বলছে হি ইজ পার্শিয়ালি কারেক্ট, বাট দি অ্যাকচুয়াল স্টেটমেন্ট ইজ, আমার বিজনেস এখানে একটা, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমার বিজনেস মেইন সোর্সের যে টাকা পয়সা আসে, ক্যাশ ফ্লো আসছে, আমি খালি সেটাকেই কনসিডার করব। প্রথমত গেইন যেটাকে আমি রেকগনাইজ করে আসছি নেট প্রফিট থেকে, ঠিক আছে, এই গেইনটা কিসের? এটা কি আমার গুডস সার্ভিস সেল করে গেইন? তা তো না, এই গেইনটা তো হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট বেচে গেইন। এন্ড ফিক্সড অ্যাসেটটা কিসের পার্ট? ওটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে যদি কোনো গেইন রেকগনাইজ করে থাকি, তাহলে তাকে কি করতে হবে আমার? বাদ দিতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর যদি লস রেকগনাইজ করে আসি, ওই লসটারে আমার অ্যাড ব্যাক করতে হবে। ঠিক আছে স্টুডেন্টস, এটা খুব কনসেপ্টের জিনিস, এগুলো খুব ইন্টারেস্টিং। লাস্টেরটা হচ্ছে যেটা আপনারা সহজে সবাই খুব ভালো করে জানেন, যে চেঞ্জ ইন নন ক্যাশ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি। ওই যে আমরা যেটা কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখি, যে আমার কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, স্টক বেড়ে যায়, ইনভেন্টরি বাড়লো, ঠিক আছে, আমার রিসিভেবল বাড়লো বা অ্যাডভান্স প্রিপেমেন্ট বাড়লো, এই জিনিসগুলো বাড়লে বা কমলে আমার এখানে একটা নেট অ্যাডজাস্টমেন্ট হয়। ঠিক আছে, আবার কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায়, ঠিক আছে, বা লায়াবিলিটি যদি কমে যায়, তাইলেও আমার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। সেটা পজিটিভ না নেগেটিভ একটু পরেই আমরা এতে দেখবো। বাট আপাতত দৃষ্টিতে কি বুঝতে পারছেন যে নেট প্রফিট যেটা আমি নিচ্ছি, প্রথম কথা হচ্ছে নেট প্রফিট ক্যান বি এনি থ্রি: প্রফিট বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স, অর প্রফিট বিফোর এন্ড আফটার ট্যাক্স। ঠিক আছে, এই তিনটা। বাট আমাদের জন্য এক্সামের জন্য সবচেয়ে বেস্ট আইটেম হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স স্টুডেন্টস, বা নিজেরা যদি ক্যালকুলেশন করেন যদি না দেওয়া থাকে। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে এই নন ক্যাশ গেইন লস অ্যাডজাস্টমেন্ট আর নন ক্যাশ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি। এখানে একটা ওয়ার্ড খেয়াল করবেন, নন ক্যাশ কারেন্ট অ্যাসেট বলেছি, এটা কেন জানেন? কারণ কারেন্ট অ্যাসেটে কি থাকে, স্টক, রিসিভেবল, অ্যাডভান্সেস, আর একটা ক্যাশ জিনিস ক্যাশ থাকে, ইকুইভ্যালেন্ট। ক্যাশ এন্ড ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট। থাকে। সো নন ক্যাশ যখন বলবো, কেউ ক্যাশের ব্যালেন্সের মুভমেন্ট দেখে এখানে নিয়ে আসবেন না, এন্ড এটাও এখনো অনেকে করে। ঠিক আছে, এই জন্য এই নন ক্যাশ ওয়ার্ডটাকে এমফাসিস দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা দেখে আমাকে বলে, যেটা একেবারে টেক্সট বুক আমার ক্যাশ ফ্লো কোশ্চেন ব্যাংক থেকে আনা, which is an example of cash flow from operating activity? এই চারটার কোনটা? স্যার ডি। কি মনে হলো এত কিছু দেখে? ঠিক আছে, চিন্তা করে বলেন যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনি লেন্ডারকে ইন্টারেস্ট এ পে স্যার, করছেন, সরি স্যার, এ এ হবে। ঠিক আছে, স্যার সি ওটাই হবে, বলি। সি।
নান অফ দ্য অ্যাবাভ। এটা এই জন্য বলি আপনাদেরকে এখনো অনেক জায়গাতে কিছু কনফিউশন রয়ে গেছে। ওকে, জাস্ট একটা কথা বলি, আপনি বিজনেস করতে গেলে আপনি যে লোন নিয়েছেন, ঠিক আছে, লোন নেওয়াটাকে আমরা কি বলি, কোন অ্যাক্টিভিটি? ফিনান্সিং স্যার। ফাইন্যান্সিং। কিন্তু লোনের ইন্টারেস্ট যখন আপনি পে করেন এটা আসে কোথায়? ফাইন্যান্স কস্ট। অপারেটিং হবে স্যার। অপারেটিং আসে, নট ফাইন্যান্সিং। ঠিক আছে, অপারেটিং আসে। এখন কথা হচ্ছে কেন অপারেটিং আসে, আমি আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করি। আসার মেইন কারণ হচ্ছে আমি যখন প্রফিট ক্যালকুলেট করে আসি, ঠিক আছে, বিজনেস করতে গেলে সেটা আমার অপারেটিং, এটা আমার ফাইন্যান্স কস্টের পার্ট হিসাবে থাকে। সো নেট প্রফিট আসতে গেলে বা প্রফিট আফটার ট্যাক্স আসতে গেলে বা বিফোর ট্যাক্স আসতে গেলে আমাকে অলরেডি ইন্টারেস্ট এক্সপেন্স কিন্তু ডিডাক্ট করে আসতে হয়। সো দিস ইজ পিএনএল আইটেম। আর একটা কথা আমি বলেছি যে পিএনএল আইটেম আপনার কি? এটা অপারেটিং কারেন্ট অ্যাক্টিভিটি। এক্সপেন্স স্যার, কারেন্ট এক্সপেন্স। রাইট, ইউ আর ওকে। সো এই জন্য খেয়াল করতে হবে, এটা দেখতে হবে জিনিসটা। পরেরটা যেমন সহজ, সে রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম সেল অফ ক্যাপিটাল স্টক, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সোজা কথা। তারপর পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড টু দ্য কোম্পানি স্টক হোল্ডার্স, সেটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ডিভিডেন্ড যখন পেমেন্ট করি। ওকে, এই নাম্বারটা। ঠিক আছে। সো এই অঙ্কটা যদি আমরা দেখি, সবার আগে আমরা প্রফিট নিয়ে যে শুরু করেছি, কোন প্রফিট নিয়ে শুরু করেছি বলেন? আমার এখানে প্রফিট আছে কতগুলা, একটা হচ্ছে ইনকাম বিফোর ইনকাম বিফোর ট্যাক্স, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, ঠিক আছে, আমি এটা দিয়ে স্টার্ট করতে পারি। জি। আমি চাইলে এটা করতে পারি, আমি ইচ্ছা করে এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচটা এখানে রেখেছি, কারণ বইতে আপনাদের আছে ইনকাম বিফোর, মানে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে, কিন্তু মাঝে মধ্যে আমাদের কোশ্চেন ব্যাংক ছোট ছোট যে সামগুলো আসে সেইখানে আসে আমাদের প্রফিট আফটার ট্যাক্স দিয়ে। ঠিক আছে, সো আমি এখানে এক্সাম্পলটা প্রফিট আফটার ট্যাক্স দিব, বইটা যখন প্র্যাকটিস করাবো তখন আপনাকে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে আমি প্র্যাকটিসটা করাবো। ওকে, সো এখানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আপনাদেরকে আমি একটু অ্যাসিওর করে দিচ্ছি। সো এখানে আমি নিচ্ছি যে কোনো প্রফিট, দুটো নিতে পারি, প্রফিট বিফোর ট্যাক্স আর প্রফিট আফটার ট্যাক্স। সো আমার যদি চয়েস হয় এখন প্রফিট আফটার ট্যাক্স, তাহলে আমাকে সবার আগে কি কাজ করতে হয় স্টুডেন্টস? ট্যাক্সটা যোগ করে ট্যাক্সটা দিতে বাদ হবে। দিয়ে দিতে ট্যাক্সটা হবে। বাদ দিতে হয় স্যার। ট্যাক্সটা অ্যাড করতে হয় ও স্যার, সরি স্যার, অ্যাড করতে হয়। ট্যাক্সটা অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, আমি এটাই দেখাবো আপনাদেরকে, আমি ওটাতে আসবো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট, বাট আগে একটু দেখাই নি জিনিসটা। ওকে, যে প্রথমে কি বলেছি, ডেপ্রিসিয়েশন যদি থাকে, ডেপ্রিসিয়েশন আমি কোথায় পেয়েছি? নোটসে পেয়েছি। নোটসে। ঠিক আছে, সো ডেপ্রিসিয়েশন আমি সবার আগে নেট ইনকামের সাথে কি করব? অ্যাড করবো অ্যাড স্যার। অ্যাড করবো। করব। কারো ডাউট আছে? নো স্যার। গুড, ঠিক আছে। এইবার আমি যে একটা ইকুইপমেন্ট সেল করেছি, ইকুইপমেন্ট সেল করে যদি আমি গেইন করতাম, তাহলে সেটা প্রফিটের সাথে আমার কি হতো? যোগ হইতো। ডিডাক্ট হইতো স্যার। ডিডাক্ট ডিডাক্ট হইতো। হতো স্যার, মাইনাস। না না। গেইন মাইনাস হলে হবে। মাইনাস হবে স্যার। শুনেন একটা কথা আবার বলি, আপনি গেইন করছেন যে, এটা কি আপনার নেট প্রফিটের মধ্যে অলরেডি ঢুকে বসে আছে না, নেট জি ইনকামের সাথে? জি স্যার, জি ঠিক স্যার। আছে, এখন আপনার কাজ কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করবেন। সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি আপনার ফিক্সড অ্যাসেট বেচে যদি কোনো গেইন করে থাকেন, সেটা থাকার তো কোনো দরকার নাই। দরকার নেই। জি স্যার। দ্যাটস ওয়াই আমি তাকে এই গেইনটাকে ডিডাক্ট করি। আর যদি লস থাকে তাকে আমি অ্যাড ব্যাক করি। কারণ কি জানেন? কারণ এই লসটা আমার নেট প্রফিট থেকে ডিডাক্ট হয়ে আসছে অলরেডি। দ্যাটস ওয়াই আমি তাকে এখন এসে আমি অ্যাড ব্যাক করছি। সো লস হলে আই অ্যাড ব্যাক, গেইন হলে আই ডিডাক্ট। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে স্টুডেন্টস? ও স্যার। ঠিক আছে, আস্তে আস্তে স্যার জিনিসগুলো এখানে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে স্যার লসের বিষয়টা স্যার বুঝি নাই, যে গেইন করলে ডিডাক্ট করব কিন্তু লস করলে আবার অ্যাড করার প্রয়োজন নেই, এটা কি? ওই হিসাবে আচ্ছা, তো উল্টোটা হয়, ভাইস ভার্সা। না ঠিক আছে, ওটা ওটা ওই বুঝি, ওটা সমস্যা নাই, এটা হয়। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে, মনির আপনি আমাকে বলেন যে নেট ইনকাম যেটা আপনি নিয়ে আসছেন, আপনি যখন লস করেছিলেন এই ইকুইপমেন্ট সেলের লসটাকে কি করছেন? এই যে ব্যালেন্স শিটের দিকে তাকান, ইনকাম স্টেটমেন্টের দিকে তাকান, যে লস করেছেন ইকুইপমেন্ট সেলে 3,000 টাকা, আপনি যে নেট ইনকামটা বের করেছেন, এই নেট ইনকামে আসতে গেলে এই লসটাকে কি করেছেন? বিয়োগ করেছি। ডিডাক্ট করছেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার এই প্রফিটটা যেটা নিয়ে আপনি কাজ করতেছেন 1,45,000, এই প্রফিটটা কি হয়েছে আপনার? কমে গেছে না জি স্যার। এই লসের কারণে? ঠিক আছে, আপনাকে এখন কি বের করতে বলছি, যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং। অপারেটিং অপারেটিং। সো অপারেটিং অ্যাক্টিভিটিসে থাকবে অনলি আমার মেইন গুডস কেনা বেচা করে, স্টাফের স্যালারি দিয়ে, ইন্টারেস্ট পেমেন্ট করে, ট্যাক্সের টাকা দিয়ে, এই জিনিসগুলোই তো আমার থাকবে, এর বাইরে কিছু থাকবে? না স্যার, ঠিক আছে, এখন আমি ফিক্সড অ্যাসেট বেচে যে টাকাটা পাচ্ছি বা গেইন বা লস করছি, এটা কিসের পার্ট? এটা এটা হচ্ছে ফিন্যান্সিং ফিক্সড অ্যাক্টিভিটি। অ্যাসেট, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি করছে?
কমায় দিছে। ধরতে পারতেছেন আপনারা? লাইন চলে গেছিল স্যার, শুনি নাই আবার। লাস্ট এক স্যার মিনিটের বুঝতে কথা পারি শোনা যায় নাই। আচ্ছা ঠিক আছে, আবার আমি রিপিট করি। সোজা কথা, আমার নেট প্রফিটের যে ফিগারটা আছে, এই ফিগারটা তো অলরেডি অ্যাডজাস্টেড ডাউনওয়ার্ডস হয়ে গেছে। ঠিক আছে, যখন আমি নেট প্রফিট নিয়ে বলছি, নেট প্রফিট কিন্তু ওভারঅল নেট প্রফিট। কিন্তু আমি যখন আপনাকে বলছি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, তখন যখন আমি এই 1,45,000 নিয়ে কাজ করছি, তার মধ্যে তো আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর এলিমেন্ট আছে। সেটা কোনটা? এই যে ইকুইপমেন্ট বেচে যে লসটা আমি করেছি, তাই না? এটা কি ধরতে পারছেন একটু? জি স্যার। জি স্যার। আমার এই নেট প্রফিটের ভেতরে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর একটা পার্ট আছে, যেটা কিনা আসলে এখানে থাকার কথা না। সেটাকে আমার এখান থেকে কি করতে হবে, মানে বের করে দিতে হবে, সোজা কথা, এটার ইম্প্যাক্টটা। ঠিক আছে, গেইনটা আপনারা খুব সহজে বুঝেন যে গেইন হয়েছে, ভালো কথা, গেইনটাকে আমার অ্যাডেড ভ্যালু, আমি গেইনটা বাদ দিয়ে দিলাম। কিন্তু লসটাকে আপনারা কি করতে, মানে লসটাকেও আপনারা কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর লসের আরেকভাবে আমরা বলতে পারি বিষয়টা এভাবে যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর যে আইটেমটা এখানে আছে, যদি না থাকতো তাইলে নেট প্রফিটটা আমার বেড়ে যেত। সেইটা তো অবশ্যই, যদি আপনি কিন্তু ওই যে এটাও সবার জন্য এটা সহজ হয়ে ওঠে না। ঠিক আছে, এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে অলরেডি যেটা ডিডাক্টেড, খেয়াল করেন, অলরেডি ডিডাক্টেড, দ্যাটস ওয়াই লসের কারণে আমার কমে আছে ব্যালেন্স, তাই আমি তাকে অ্যাড করছি। আর জি গেইনের কারণে আমার বেড়ে আছে, এই কারণে তাকে আমি ডিডাক্ট করছি। কিন্তু মানে কনসেপ্ট ওইভাবে যেতে হবে যে এটা তো আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর পার্ট। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটির যদি কোনো ব্যালেন্স, আমার ব্যালেন্সকে যদি বাড়িয়ে দেয়, তাহলে তাকে আমাকে কি করতে হবে? কমাতে হবে ডিডাক্ট স্যার। করে দিতে হয়। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটির কোনো আইটেম যদি আগে আমাকে ডিডাক্ট করে আসে, তাহলে তাহলে সেটা তাকে স্যার এখন বাড়াতে হবে। অ্যাড করতে হবে। এটা যদি আপনারা নাও জানতে চান, দিস ইজ ইয়োর ওয়ে। আমি পরে যেটা দেখাচ্ছি, যে লস হলে অ্যাড করবেন, গেইন হলে ডিডাক্ট করবেন। ঠিক আছে, আশা করি এতটুকুতে সমস্যা হবে না। সো এখানে আমরা লস করেছি, আমি প্রফিটের সাথে অ্যাড ব্যাক করে দিয়েছি। ওকে, এইবার আপনাদেরকে যেটা বললাম যে আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেটের যে ব্যালেন্স মুভমেন্ট আছে, ঠিক আছে, সেই ব্যালেন্স মুভমেন্টটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, আমার অ্যাকাউন্টিং স্টেটমেন্টে যদি আমি ব্যালেন্স শিটে যদি দেখি, আমার ব্যালেন্স শিটে কি আছে? এই যে নন ক্যাশ কারেন্ট অ্যাসেট, রাইট? অ্যাকাউন্টস রিসিভেবল তো আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেট। আমার ছিল হচ্ছে 30,000, এটা হয়ে দাঁড়ালো কত? 20,000। তার মানে কি আমার কারেন্ট অ্যাসেট কমলো না বাড়লো? কমে কমেছে গেছে। স্যার। ঠিক কমলো আছে, স্যার। কারেন্ট অ্যাসেট যদি আমার কমে যায়, এটার মানে কি? আজকে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাওয়া মানে কি? আপনি আপনার পেমেন্ট কাস্টমার করে আপনাকে ক্যাশ দিতেছেন। বাড়ছে ক্যাশ স্যার। বাড়ছে। ক্যাশ হ্যাঁ, বেড়েছে। টাকা ভেরি পেয়ে গুড, গেছি স্যার। ক্যাশ বেড়ে ঠিক গেছে। আছে, এক্সেলেন্ট। এই জিনিসগুলা আপনার নিজেরাই আপনারা বলতে পারেন। সো যখন আমার ক্যাশ কমে যাচ্ছে, সরি, অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাচ্ছে, মানে আমার ক্যাশ বাড়ছে। জি স্যার। তাইলে ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল সিগনিফাইজ হোয়াট? ইনক্রিজ ইন ক্যাশ। আমি এটাকে অ্যাড করে দিব। রাইট। ঠিক আছে, নাম্বার টু, ইনভেন্টরি। ইনভেন্টরি যদি 10,000 থেকে 15,000 টাকা হয়, এটার মানে কি? আমার ক্যাশ ইনভেন্টরি আরো আউটফ্লো হয়েছে স্যার। বাড়ছে। বাড়ছে। ভেরি গুড। সো আমার যখন ইনভেন্টরি বাড়ে, মানে হচ্ছে আমি ক্যাশ কমে পেমেন্ট করছি, ক্যাশ কমে Cash যাচ্ছে flow। আর কি আমার। ক্যাশ ঠিক কমে আছে, সো গেছে। ক্যাশ আউটফ্লো। তার মানে কি, আমার অ্যাসেট যদি আমার বাড়ে, তাহলে ক্যাশ খেয়াল কমবে। করেন, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, তাহলে আমার ক্যাশ কমে যাবে। আবার কারেন্ট অ্যাসেট যদি আমার কমে যায়, ঠিক আছে, একটু আগে যেটা দেখছেন যে অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে যায়, তার মানে হচ্ছে আমার ক্যাশ বেড়ে বাড়বে। গেছে। বেড়ে গেছে। হ্যাঁ, দ্যাটস দ্য রিলেশনশিপ বিটুইন দিস। ওকে, আর প্রিপেইড এক্সপেন্সও হচ্ছে আমার একটা কারেন্ট অ্যাসেট, এন্ড এটা নন ক্যাশ কারেন্ট অ্যাসেট। আমি যে দেখতে পাচ্ছি 1,000 থেকে 5,000 হয়ে গেছে, তার মানে আপনার রেন্টের প্রিপেমেন্ট আগে দিয়েছিলেন 1,000 টাকা, এইবার রেন্টের জন্য প্রিপেমেন্ট করে দিয়েছেন 5,000 টাকা। ধরেন 4 মাসের রেন্ট অ্যাডভান্স দিয়ে দিয়েছেন। ঠিক আছে, সো এই কেসে প্রিপেমেন্ট বেশি হওয়া মানে হচ্ছে আমার ক্যাশ আউট। সো একটা লজিক হোল্ড করে, যখন আমার ব্যালেন্স বেড়ে যায়, আমার ক্যাশ কমে গেছে, আর ব্যালেন্স কমে যাওয়া মানে হচ্ছে আমার ক্যাশ বেড়ে যাওয়া। ইজ দিস ক্লিয়ার? Yes, sir. স্ট্রাগল স্যার আছে? মূল Good. কানেকশন হলো টাকার সাথে। হ্যাঁ, ক্যাশ ফ্লোটাই আসলে এইভাবে বিহেভ করে আর কি আপনার। ঠিক আছে, সো যেহেতু আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেছে, এটাকে আমি নেট প্রফিটের সাথে অ্যাড করছি। ঠিক আছে, তারপর আবার ইনভেন্টরি যেহেতু বেড়ে গেছে, এটাকে নেট প্রফিটের সাথে মাইনাস করছি। ঠিক আছে, প্রিপেইড এক্সপেন্স যেহেতু আমার বেড়ে গেছে, আমার যেহেতু, তার মানে কি, আমার ক্যাশ আউটফ্লো হয়েছে স্যার। কমে গেছে, আমি এটাকে ডিডাক্ট করেছি। ওকে, এইবার আমরা আসি আমাদের নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি। সো এখানে আমাদের দুটা ফিগার ছিল, একটা হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়েবল। সো অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে। একটা জিনিস আমাকে বলেন, অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাওয়া মানে কি? স্যার ইনফ্লো ক্যাশ হয়েছে স্যার। স্যার ইনফ্লো হওয়া, ইনফ্লো টাকা হয়েছে স্যার। ধার। ক্যাশ ইনফ্লো হয়েছে। স্যার বাকিতে পণ্য বেশি ক্রয় করা হয়েছে বাট পেমেন্ট করা হয়নি। ঠিক
ঠিক আছে, এটা হ্যাঁ, সেকেন্ডটা কারেক্ট। আমি একটা জিনিস বলি, এটা ঠিক আছে, এটা আমি অ্যাকচুয়ালি এভাবে মনে করতাম, এটা ইনফ্লো না। এটা হচ্ছে আজকে যদি আমি রাসেলকে যদি আজকে 10 টাকা আমার বকেয়া আছে, ঠিক আছে, পরের মাসে গিয়ে দেখা গেল এটা 50 টাকা হয়ে গেছে, তার মানে আমি রাসেলকে আমি টাকা দিচ্ছি না। তো রাসেলকে টাকা দিচ্ছি না, আমার পেয়েবেল বেড়ে যাওয়া, তার মানে কি আমার ক্যাশ পেমেন্ট হচ্ছে না, খরচ ক্যাশ বেশি আউটফ্লো বেড়ে হচ্ছে না। বেড়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, আমার দায় বাড়ছে কিন্তু আমার পেমেন্ট যাচ্ছে না। সো পেমেন্ট না হওয়াটা, এটাকে আমার ক্যাশ পজিশন কি কি করে বেড়ে যায়। আমি টাকা দিলে তো চলে যেত ক্যাশ, কিন্তু যেহেতু আমার টাকা যাচ্ছে না, টাকা কমছে না, আমি দায় বাড়ছে, তখন আমার ক্যাশ পজিশন কি বেটার হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে বেটার হচ্ছে। অবশ্যই স্যার বেটার। বেটার হচ্ছে। ক্যাশ স্যার পজিশন আমি তো বেটার হচ্ছে। স্যার আমি আমি আরেকভাবে চিন্তা করি, এটা কি হ্যাঁ, রাইট? আমি চিন্তা করি স্যার যে কস্ট বাড়তেছে ওই জন্য হচ্ছে আমাদের প্রফিট কমে যাচ্ছে। তো যেহেতু এটা নন ক্যাশ, ওইটার কারণে প্রফিট কমতেছে, দেন আমরা অ্যাড করে দেই, আর হচ্ছে স্যার এটা বেড়ে যায় আর কি। কেন ইমতিয়াজ, এটা এটা কোনোভাবেই হলো না। এক রেজাল্ট এক, আপনার আউটপুট একই হবে, কিন্তু কথা হচ্ছে দিস ইজ নট দ্য থট। ঠিক আছে, এটা কথা হচ্ছে আমি পকেটে টাকা নিয়ে বসে আছি, আপনাদের সাথে আমার দায় আছে, আমি টাকা দিচ্ছি না, তার মানে আমার পকেটে ক্যাশ আছে না, এইটাই। সো মানে ডিউ বাড়তেছে, পকেটে ক্যাশ রয়ে গেছে আমার, ক্যাশ পজিশন ইজ বেটার। সো লায়াবিলিটি বাড়লে আমার ক্যাশ পজিশন বাড়ে, অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমার লায়াবিলিটি কমে যাওয়া মানে কি, আমি তো পকেটের টাকা দিয়ে তো আমি সেটেল করে দিচ্ছি আপনাদের ডিউ গুলা, ইয়েস স্যার, আউটফ্লো হচ্ছে। আউটফ্লো হচ্ছে। ওকে, মানে মোটামুটি লজিকটা কি হোল্ড করে আপনাদের? এখানে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ হয়েছে, আই এম অ্যাডিং দিস টু মাই প্রফিট, জি মানে স্যার। ক্যাশ পজিশন ভালো হচ্ছে। আর লায়াবিলিটি কমে যাচ্ছে মানে কি আমি সেটেল করে দিচ্ছি, আমার ক্যাশ পজিশন খারাপ হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আর আপনাদেরকে যদি সহজ করে যদি দেখাতে চাই, এই চার্টটা একটু মনে রাখবেন কাইন্ড। ঠিক আছে, যে আমি যে নেট প্রফিট নিয়ে চার্জ মানে কাজ শুরু করব, আমাকে সবার আগে কি করতে হবে? নন ক্যাশ চার্জ আমরা কি করি? ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন থাকলে আমরা তাকে অ্যাড করে দিই, স্যার। গেইন যদি হয় আমি তাকে ডিডাক্ট করে দেই। ডিডাক্ট করি, লস হলে আই অ্যাড দিস। অ্যাড করি। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে আমি ডিডাক্ট করি, ডিক্রিজ হলে আমি অ্যাড করি। আর আরে কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায় তাহলে আমি অ্যাড করি, কারেন্ট লায়াবিলিটি কমে গেলে আই ডিডাক্ট দিস। এই টেবিলটা যদি মনে রাখেন, দিস উইল হেল্প ইউ। ওকে, এটা একটা ওয়ার্কড এক্সাম্পল, খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, এটা সময় নষ্ট হবে আসলে আপনাদের এখানে। ঠিক আছে, ওকে, এইবার একটা একটা করে আমরা আসি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস শেষ। ঠিক আছে, এখন আসবো আমরা ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং এ কি গল্প আছে। আমরা একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে নন ক্যাশ ট্রানজেকশন, যে ল্যান্ড পারচেজ করেছে লং টার্ম বন্ড ইস্যু করে, তার মানে এখানে কি কোনো ক্যাশ ট্রানজেকশন হয়েছে? না না স্যার। স্যার। নো স্যার। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি সিগনিফিকেন্ট নন ক্যাশ ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এন্ড এই জিনিসটাকে আপনি কি কোনো জায়গায় কোথায় রেকর্ড করবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে? না নো স্যার। স্যার। বাট এটার কাজ কি এখানে শেষ? এটাকে কিন্তু ডিসক্লোজারে দিতে হবে, এন্ড দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই ডিসক্লোজারটা কোথায় থাকবে? IAS 7 এর নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্টে ডিসক্লোজার হিসাবে আপনাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এন্ড এখানে আপনারা খেয়াল করতে পারেন যে আপনার ল্যান্ড আসলো আর ওইদিকে বন্ড ইস্যু হয়ে গেছে। সো বন্ড ইজ আ লায়াবিলিটি, কিন্তু এই লায়াবিলিটির বদলতে আপনি ল্যান্ড আপনি পারচেস করছেন। ইজ দিস ক্লিয়ার? নন ক্যাশ কারো কোনো কনফিউশন হবে? এইবার গুলা সহজ, আপনাদেরকে যেটা দেখাই যে আমার ক্যাশ ফ্লো ফ্রম এই নন ক্যাশ ট্রানজেকশন যেটা আছে সেটা জাস্ট আমরা ডিসক্লোজার হিসেবে দিব, কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নাই। আচ্ছা, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এবার একটা জিনিস, যে আপনি অফিস বিল্ডিং যদি পারচেস করেন, ঠিক আছে, 1,20,000 টাকা ক্যাশ, এটা হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পল। আপনি কি করবেন? ক্যাশ আউটফ্লো আউটফ্লো, হয়ে গেছে। হ্যাঁ, ক্যাশ আউটফ্লো হিসাবে নিয়ে আসবেন। সো পারচেজ অফ বিল্ডিং, ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে, এরপর আরেকটা জিনিস আছে, আমি ইকুইপমেন্ট, এইবার হচ্ছে একটু ট্রিকি ব্যাপারটা। এখানে দুটো জিনিসই আছে, আমি বলি সহজ করে, বাট দুইটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আপনার ওপেনিং ইকুইপমেন্টের ব্যালেন্স কত ছিল স্টুডেন্টস? দেখাই, খুব মনোযোগ দিয়ে দেখেন। ওপেনিং আমার ইকুইপমেন্টের ইয়ে ছিল, ব্যালেন্স কত ছিল? 10,000। 10,000 টাকা। ঠিক আছে, আর ক্লোজিং ব্যালেন্স কত? 27,000। 27,000 27,000। টাকা। তাহলে যে কোনো লেম্যান হিসাবে চিন্তা করলে মনে হয় না আমার 17,000 টাকা আমার ফিক্সড ইনক্রিজ অ্যাসেট পারচেজ হয়েছে? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, সো যদি কোনো সেল না থাকতো, যদি নোটসে কোথাও যদি সেল না পান, আপনি কনফিডেন্টলি ধরে নিতে পারেন যে এটা আমার ইনক্রিজ। তারপর একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ইনক্রিজটা হলো এর মধ্যে কতটুকু ক্যাশ এন্ড কতটুকু আমার ক্রেডিটে। যদি এরকমই হতো যে 10 থেকে 27 হলো, ঠিক আছে,
17,000 টাকা বেড়েছে আমার ফিক্সড অ্যাসেট, কিন্তু দেখা গেল 17,000-এর মধ্যে আমি অ্যাকচুয়ালি 10,000 টাকা ক্যাশে কিনেছি, 7,000 টাকা হচ্ছে আমার ক্রেডিটে আছে। তাহলে কি আপনি 17,000 টাকা দেখাতে পারবেন? না নো স্যার, স্যার 10,000 টাকা দেখা শুধু উচিত। 10। এই জন্য নোটস করবেন, এক্সামে এটা আসবে এই জিনিসগুলা, ঠিক আছে? আর আমি যখন এখানে দেখতে পাচ্ছি ভালো কথা যে আমার 17,000 টাকা বেড়েছে, so আমি তো খুব কনফিডেন্টলি তো বলতে পারছি না যে 17,000 টাকাই আমার ইনক্রিজ হয়েছে, আমাকে আরো খেয়াল করতে হবে যে এখানে কোনো সেলস আছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা যে এই সেকেন্ড পয়েন্টে দেখছি যে আমার ইকুইপমেন্ট সেল হয়েছে, ঠিক আছে? এই ইকুইপমেন্টের কস্ট কত ছিল? 8,000 টাকা। 8,000 টাকার আমার সেল হয়েছে। ওকে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, দেখেন স্টুডেন্টস, 10,000 টাকা থেকে 27,000 টাকা আমি দেখে খুব কনফিডেন্ট ফিল করছি যে আমার 17,000 টাকা আমার এখানে অ্যাসেট ইনক্রিজ হয়েছে। আসলে তো তা না, অ্যাসেট তো আরো বেশি ইনক্রিজ হয়েছে, কেন সেটা? স্যার বিক্রি করে দিছে যে ওইটা তো কমে গেছে, তো টোটালি তো আরো বেশি পারচেস করায় ইয়েস, 27,000 হয়েছে। এটা কমে আরো বাড়ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো এই 17-এর সাথে অ্যাড করবেন কত? 8,000। 17 স্যার যেটা আমি 8,000 সেল করে দিছি। অলওয়েজ দি কস্ট। এখানে তিনটা ভ্যালু আছে, আমি বলি স্টুডেন্টসরা কনফিউজ করে। একটা নেট বুক ভ্যালু আছে, একটা কস্ট আছে, আর একটা হচ্ছে আমার সেলস প্রসিডস আছে। সো সেলস প্রসিডস তো প্রশ্নই আসে না, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে সেলস প্রসিডসটা কোথায় যাবে, দেখি কুইকলি কেউ বলতে পারেন ইনভেস্টিং কিনা। স্যার, ইনভেস্টিং এর কি হিসাবে আসবে? ইনফ্লো স্যার। ক্যাশ ইনফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসাবে আসবে, বা সেলস প্রসিডস ফ্রম ইকুইপমেন্ট, সেইটা আসবে হচ্ছে আমার সেলস প্রসিড, ঠিক আছে? কিন্তু যখন আমি ফিক্সড অ্যাসেট পারচেজ নিয়ে কাজ করব, অ্যাডিশনাল পারচেজ নিয়ে কাজ করব, তখন আমার জন্য কিন্তু বুক ভ্যালু ইজ নট মাই কনসিডারেশন, মাই কনসিডারেশন ইজ কস্ট। কস্ট, কস্ট। ঠিক আছে? তাহলে 17,000 প্লাস 8,000 দিলে আমি পেয়ে যাব। আর এখানে আমি আপনাদেরকে টি অ্যাকাউন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ অ্যাকাউন্টিং কনসেপ্ট ল্যাঙ্গুয়েজ তো এটাই। আপনারা যেটা দেখবেন যে ইকুইপমেন্ট খেয়াল করে দেখেন যে 10,000 ছিল ওপেনিং ব্যালেন্স, এটা ডেবিট ব্যালেন্স, ওকে? তারপর আমার এখানে ক্লোজিং ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি 27,000 টাকা। ক্লোজিং ব্যালেন্সটা হয়তো আপনারা রাইট হ্যান্ড সাইডে দেখলে আপনাদের জন্য সহজ মনে হতো। মিউট করেন প্লিজ আপনারা। দীপ্ত ওকে, বড়ুয়া আপনি করেন। সেকেন্ড আমি মিউট করে দিই। ওকে, ঠিক আছে। সো যেটা বলছি আপনাদের যে আমাকে যেটা দেখতে হবে যে ওপেনিং ব্যালেন্স এন্ড ক্লোজিং ব্যালেন্সের মধ্যে যে গ্যাপটা আছে, দ্যাট ইজ নট এভরিথিং। আমি যদি সেল করে থাকি সেটা কিন্তু আমার ক্রেডিট সাইডে বসবে, ঠিক আছে? ক্রেডিট সাইডে বসলে আমার মিসিং ফিগারটা কি এখন বেশি হয়ে যাচ্ছে না? দ্যাট ইজ দ্য থিং। আমি এটা কখনো টি অ্যাকাউন্টও করি না, আমি একদম মুখে মুখে করে ফেলি সবসময়, ঠিক আছে? আমার নেট, আমার যে ইনক্রিজটা হয়েছে তার সাথে যেটা সেল হয়েছে তার কস্টটাকে আমি অ্যাড করে দিই, দ্যাট ইজ ইট। দ্যাট ইজ মাই ক্যাশ ফ্লো ফ্রম হোয়াট? ক্যাশ আউটফ্লো ফর পারচেজ অফ ইকুইপমেন্ট। কনফিউশন আছে স্টুডেন্টসদের? নো স্যার। স্যার ইয়েস, শান্ত? স্যার এখানে হলো স্যার এই যে এই বছর যে এডিশনটা হয়েছে ওইটাই কি হুম, ক্যাশ ফ্লোতে আসবে? অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো পুরা আমার কারেন্ট পিরিয়ডের জন্য only, ঠিক আছে? আগের কোনো কিছু উইল নট বি কনসিডার, ওকে? সো একটা জিনিস এখানে বলি, এই ফিক্সড অ্যাসেটে তিন দিক দিয়ে আপনাকে ইম্প্যাক্ট করবে স্টুডেন্টস, এটা একটু খেয়াল করবেন। একটা হচ্ছে ক্যাশ ফ্লো, যখন আমি যখন সেল করছি তখন আমার একটা সেলস প্রসিড আসতেছে। আমি যখন পারচেজ করতেছি তখন আমি একটা পেমেন্ট করতেছি, কস্ট আছে। আবার একটা হচ্ছে যখন আমি সেল করেছি, সেল করলে কিন্তু হয় আমার গেইন হয় না লস হয়। ক্লিয়ার গেইন হয় স্টুডেন্টস স্যার, আপনাদের? গেইন গেইন লস স্যার। দুটাই, যেটাই হতে পারে আপনার, ঠিক আছে? এখন যদি গেইন হয় তাহলে আমি তাকে কি করি? অপারেটিং প্রফিটের সাথে। থেকে অপারেটিং ডিডাক্ট থেকে করি, ডিডাক্ট করি। গুড, লস হইলে আমি আমি এটাকে অ্যাড করি। অ্যাড করে এখন দিই। আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এই যে গেইন বা লস করলেন, এইটা কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর কোথাও শো করেন না করেন না? নো স্যার। গুড। এখন দেখেন অনেক স্টুডেন্ট আছে এই লসটাকে এখানে অ্যাড করে আবার এটাকে এখানে নিয়ে আসে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ। সোজা কথা, আপনি কি নিয়ে ডিল করতেছেন যে ক্যাশ কত আসলো আর ক্যাশ কত গেল? আপনি যখন পারচেস করছেন তখন হচ্ছে যত টাকা কস্ট পেমেন্ট করছেন সেইটা আসলো, আউটফ্লো। আপনি যখন বেচলেন যত টাকা আপনি ক্যাশ পাচ্ছেন, দ্যাট ইজ ইউর ইনফ্লো, ওকে? সো আপনার লস না গেইন করলেন এটা কখনো ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর কোনো হেডারে এখানে আসে না, আসার কোনো দরকার নাই। অনলি রিজন এই লসটা আমার উপরে এসেছে কেন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি জাস্ট এটাকে অ্যাড ব্যাক করে দিয়েছি লসটাকে, আর কিছু না। কনফিউশন এনিবডি? নো। স্যার ইয়েস।
স্যার সরি স্যার, আমার একটা কল আসছিল আর কি। স্যার এই যে এবছর স্যার, যে আমি যদি স্থায়ী সম্পত্তি কোনো কিছু ক্রয় করি, এখানে কি হুম স্যার নতুন যে যতটুকু ক্রয় করছি অতটুকু আসবে ক্যাশ ফ্লোতে, নাকি পুরোটা আসবে? এটা স্যার একটু কনফিউশন ছিল আমার। অনলি দ্য ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। 100 থেকে যদি 200 হয় তাহলে আপনার খালি 100 আসবে। 100 থেকে যদি 120 হয় তাহলে খালি 20 আসবে। ঠিক আছে, নট 200 বা নট 100 বা অন্য কোনো অ্যামাউন্ট না, অনলি যেটা ইনক্রিজ হয়েছে সেটা। মানে স্যার এই বছর আমি যেটা পারচেস করছি এটা স্যার। অনলি কারেন্ট ইয়ারের পারচেসটা আসবে। ক্লিয়ার? এটাতে কোনো ডাউট থাকার জিনিস নাই। এডিশন যতটুকু হলো ততটুকুই আমার আসবে। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। সো এবার হচ্ছে আমি শেয়ার ইস্যু করছি, তো শেয়ার ইস্যু করলে একটু অ্যালার্ট হবেন, আপনাদেরকে এক্সামে এটা আসবে। যদি আজকে বোনাস শেয়ার ইস্যু করতেন তাহলে কোনো ক্যাশ ইনফ্লো হতো? নো স্যার, নো স্যার, ডিসক্লোজারে নো দেখাই স্যার। দিতাম। ভেরি গুড, ভেরি গুড। এটা আপনার নন, এটা ডিসক্লোজারে আপনাকে শেয়ার করতে হতো। বাট যদি আমি আজকে শেয়ার ইস্যু করি থ্রু ক্যাশ, তাইলে যত টাকা আমি তুলেছি তত টাকা আমার কি আসবে? ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হিসাবে আসবে। তাহলে আমার এখানে ওপেনিং শেয়ার ছিল 50,000 টাকা, আমি 20,000 টাকা শেয়ার ইস্যু করেছি। ঠিক আছে, 20,000 টাকায় আমি পেয়েছি, তাহলে ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হিসাবে ফাইন্যান্সিং এটা আমার নোটেড অ্যাক্টিভিটিস। হবে আর কি আমার। ওকে। আচ্ছা, এবার বলি ডিভিডেন্ড নিয়ে আপনাদের কিছু মানে ঝামেলা হয়। ঠিক আছে, ডিভিডেন্ড বের করার রাস্তা খুব সহজ। আপনার রিটেন আর্নিংস এর ব্যালেন্স আছে না, ওপেনিং এন্ড ক্লোজিং? জি স্যার, আচ্ছা, কোথায় পান এটা? তাহলে ব্যালেন্স শিটে ব্যালেন্স ভেরি শিটে। গুড। ইকুইটি। তাহলে ব্যালেন্স শিটে থেকে আপনি টি অ্যাকাউন্ট করে রিটেন আর্নিংস এর ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স নেবেন, ভালো কথা। এবার বলি রিটেন আর্নিংস এর যে আপনার ইনকামটা হয় বা রিটেন আর্নিংস এর যে ইনক্রিজটা হয় সেটা কেন হয়? স্যার ইনকাম প্রফিটের হওয়ার কারণে। কারণে, প্রফিট প্রফিট হলে হওয়ার কারণে। এবার প্রফিট এবার হলে আরেকটা কঠিন কোশ্চেন করি, যে কোন প্রফিট? প্রফিট তো তিনটা, স্যার নেট অপারেটিং। প্রফিট স্যার। নেট প্রফিট, এটা আফটার বিফোর, আফটার এটা তো হলো না। প্রফিট। আফটার আফটার ট্যাক্স। রাইট, এটা স্টুডেন্টস, দিস ইজ ফর অল অফ ইউ। এন্ড এই জায়গাতে মিস্টেক করে আপনার সর্বশেষ মার্কস হারান। মার্কস তো হারাতেই থাকেন, তারপর লাস্টে এখানেও ভুল করে আসেন শেষমেশ। ঠিক আছে, যে রিটেন আর্নিংস যে আমার বাড়ে, কোন প্রফিট দিয়ে বাড়ে? দ্যাট ইজ দি প্রফিট আফটার আফটার ট্যাক্স। ট্যাক্স। এই এটা তো জায়গাতে যদি এক্সামে ভুল করেন, দেওয়াই থাকবে না। হ্যাঁ বের করতে হবে। ঠিক আছে, এন্ড না, প্রফিট আফটার ট্যাক্স এক্সামে দেওয়া থাকবে। আমি বলি আচ্ছা আপনাকে ইনকাম স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে, ইনকাম স্টেটমেন্ট ইজ ভেরি থরো আপনার, যেটা দেওয়া থাকবে। ওকে, অ্যাটলিস্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে যখন করবেন, আপনার চয়েস হচ্ছে আপনি কি প্রফিট বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স নিয়ে অঙ্ক করছেন, এটা এক জিনিস। কিন্তু ওই জিনিস থাকবে, কিন্তু আপনাদের এখানে আমাদের পিক করতে ভুল করি আমরা। আমরা দেখা যাচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে 80% স্টুডেন্টদের এই মিস্টেকটা করে। ওকে, যাক এটা গেল। তাহলে রিটেন আর্নিং বাড়ে হচ্ছে আমার প্রফিট বাড়লে আফটার ট্যাক্স দিয়ে আর কি। ঠিক আছে, প্রফিট যেটা দিয়ে হয়। আর আমার রিটেন আর্নিং কমে কি দিয়ে? স্যার ওইখানে যদি ডিভিডেন্ড মাইনাস দিলে ফিগারে থাকে, বা লস হইলে। Yes, লস হইলে আর কি। এটাও ভুলে যান না, লসও হয়। সো লস হলে আমার রিটেন আর্নিং কমতে পারে, আর হুম রিটেন আর্নিংটা সহজাত ভাবে কমে হচ্ছে আমার ডিভিডেন্ড দিয়ে। ওকে, আরেকটা জিনিস দিয়ে কমে রিটেন আর্নিং, সেটা কি? স্যার ওই যে শেয়ার প্রিমিয়াম। স্যার নতুন জোরস, শেয়ার। শেয়ার ইস্যু, বোনাস শেয়ার ইস্যু বোনাস করলে শেয়ার ইস্যু, তখন যদি প্রিমিয়াম না থাকে তখন রিটার্ন আর্নিংস পেয়ে যাবে। কারেক্ট। সো অঙ্কতে যদি আপনাদের কখনো এটা ছোট ছোট সাম আসবে, এই আমাদের বইতেও আছে যে বোনাস ইস্যু হয়েছে, ভালো কথা। ঠিক আছে, আপনার নেট ইনকামও দেওয়া আছে, আপনার ওপেনিং ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, আপনাকে ডিভিডেন্ড বের করতে হবে। তাহলে জাস্ট এই টি অ্যাকাউন্ট দিয়ে এটাকে সলিউশন করে বের করে নিয়ে আসতে হবে। ওকে, বোনাস ইস্যু হলে রিটার্ন আর্নিং এর ডেবিট সাইডে বোনাস ইস্যুর এই অ্যামাউন্টটাও দেওয়া থাকতো। সো বোনাস ইস্যু যদি দেওয়া থাকতো তাহলে আপনার ডিভিডেন্ডের পরিমাণ কি কমতো না বাড়তো? মানে আপনার ডিভিডেন্ডের পরিমাণ বাড়তো না কমতো? চিন্তা করে বলেন। কমতো আরো, ডিভিডেন্ড আরো কমে যেত। কমে যেত না স্যার? শেয়ার হয়ে Yes, যাইতো তখন স্যার। yes, কমে আসতো আরো। So এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আমাদের অঙ্ক করার সময়। সো দ্যাট ইজ এর ইট, সাথে আরেকটা কত রিলেটেড। পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ডস। এইটাই, এই জন্য আমি এই চ্যাপ্টারটা সবার শেষে পড়াই। আপনাদের একজন স্টুডেন্ট আমাকে বলেছিলেন যে ক্যাশ ফ্লোটা কেন আগে করি না, কারণ ক্যাশ ফ্লোর সাথে আমাকে প্রতিটা কনসেপ্ট ধরো হয়ে যাওয়ার পর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, আমি বলি যে আজকের ক্লাসটা করে ক্লোজ করে দেন আপনারা, দেয়ার ইজ নো প্রবলেম। বাট আপনারা যদি ধরেন মানে এই চ্যাপ্টারটা যদি বাকি রাখেন, এটা অনেক ভোগাবে আপনাদেরকে। ওকে, আর নেট চেঞ্জ ইন ক্যাশ হচ্ছে আমার ওপেনিং এর সাথে ক্লোজিং এর যে গ্যাপটা আছে, ঠিক আছে, এই গ্যাপটার সবসময় আমার নেট চেঞ্জ ইন ক্যাশ যেটা আছে, এই যে নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ, এই গ্যাপটার সাথে আমার মিলে যাবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ওপেনিং ব্যালেন্স ছিল কত? 33,000 টাকা। ক্লোজিং ব্যালেন্স ক্যাশ কত? 55,000 টাকা। আরেকটা নোট বলি, এক্সামে কিন্তু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা থাকবে।
ঠিক আছে, সো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট গুলাকে দুটাকে অ্যাড করেই কিন্তু আপনাকে ওপেনিং এন্ড ক্লোজিং ব্যালেন্স নিতে হবে। কোনো একটা বাদ দিয়ে হিসাব করবেন, ডিফারেন্স মিলায় দেখবেন হচ্ছে না, আবার উল্টাপাল্টা করে আসবেন। ডোন্ট ডু দ্যাট। ওকে, এটা একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক দিস ইজ ইট। স্যার এটা গেল এক্সামে হচ্ছে, কি কোশ্চেন গুলা এই টাইপেরই আসে না আরো এটাকে জটিল করে? যেমন আমরা ওই যে আইসিডব্লিউ এর কোশ্চেন ব্যাংকে দেখছি অনেক জটিল করে করা। ওর থেকে কম, এর থেকে হার্ডার। ঠিক আছে, বাট এটা হচ্ছে কনসেপ্টস এর জন্য আপনাদের ইম্পর্টেন্ট। ওকে, স্যার যদি বাট কোনো কোম্পানি যখন এফডিআর এ যখন ইনভেস্ট করে স্যার, তখন এটা তো আহ, একরকম ইনভেস্টিং ধরতে পারি আবার অপারেটিং ধরতে পারি কি স্যার? আপনি যদি এফডিআর ইনভেস্ট করেন, এফডিআর আপনার তো বিজনেস, আপনার ব্যবসায়ী খালি এফডিআর ইনভেস্ট করা, আমাকে বলেন তো। নো স্যার। তাইলে আপনার জন্য এটা কি হবে? এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে মানে আপনি ওটা তো ক্যাশ আউটফ্লো ফ্রম পারচেজ অফ এফডিআরস, আর এফডিআর থেকে যদি ইন্টারেস্ট পান সেটা কি হবে? এটা আমার, না 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 না, হোল্ড অন, আমি ওইগুলাতেই যাবো আস্তে আস্তে আপনাদের কাছে। ঠিক আছে, এটা কিছু ঝামেলা আছে। ওই যে বললাম না যে এর থেকে হার্ডার, বাট অত হার্ডও না যেটা ওখানে আছে। সেটা হচ্ছে যে, খেয়াল করেন, আমি যখন আজকে ব্যাংকের থেকে লোন নিয়েছি সেটা কি হয়? আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, কিন্তু তার যে ইন্টারেস্টটা দেই সেটা কিসে থাকে? অপারেটিং। ঠিক অপারেটিং। আছে, অপারেটিং। বাট এখানে এটা কথাটা ধরে রাখেন, আইএস 7 আপনাকে দুই দিকে এটাকে অ্যালাউ করে। ওকে, আমি পরে আসবো জিনিসটা, and এটা দিয়ে আপনাদেরকে কোশ্চেন গুলো দিয়ে আপনাদেরকে মারা হয়। ওকে, আর আমি যখন ইনভেস্ট করি, এফডিআর ইনভেস্ট করি, সেটা কি ধরনের অ্যাক্টিভিটি? এফডিআর ইনভেস্ট করা, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি। ইনভেস্টিং ইনভেস্টিং অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। আর তার থেকে যে রিটার্নটা পাই সেটা ইনভেস্টিং, অপারেটিং। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নো, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস এর অপশন দেওয়া আছে। ঠিক আছে, দেখাই ফেলি আপনাদের, একদম শেষে নিয়ে যাই।